আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যেই স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, স্টোরিটি যিনি আমাকে বলেছেন তার নাম হচ্ছে রোমানা রেজা। উনি পুরান ঢাকার ওয়ারিতে থাকেন। তো রোমানা রেজা আপুর এখন যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির সময় ছিল 1986 সাল। উনি সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বের হতে 3-4 মাস সময় লাগতো। এই সময় সাধারণত মানুষ কোথাও ঘোরাফেরা করে বা ডিফারেন্ট কোনো অ্যাডমিশনের প্রিপারেশন নেয়। তো এরকম একটা সিচুয়েশনে ওরা পরিবার থেকে একটা পারিবারিক ট্যুরের আয়োজন করে এবং ট্যুরটা ছিল শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলের ফয়জাবাদ নামক একটা জায়গা আছে, যেখানে ওনার ফুপা চা বাগানে চাকরি করতেন এবং চাকরি করার সুবাদে চা বাগানের বাংলোতে থাকতেন এবং ওনারা পারিবারিকভাবে যে ট্যুরটা আয়োজন করেন এবং পরিকল্পনা করেন তারা ওই বাংলোতে গিয়েই উঠবেন। যেই চিন্তা সেই কাজ, ওনারা সিলেটের শ্রীমঙ্গলে চলে যান। শ্রীমঙ্গলে যাওয়ার পরে ফয়জাবাদ চা বাগানের ওই বাংলোতেও তারা ওঠেন। প্রথম দিন যাওয়ার পর ওনারা বাংলোর একটি জিপে করে আশেপাশ ঘুরে দেখার জন্য বের হন এবং আশেপাশ চারদিকে ঘুরতে ঘুরতে ওই দিন অনেক দেরি হয়ে যায়। ওনারা আবার বাংলোতে ফিরে আসছিলেন। ওনারা গাড়ি নিয়ে যখন বাংলোর পথে আসছিলেন, পাশে চা বাগান, রাস্তার দুধারে কিন্তু খাড়ি মানে গর্ত, ছোট্ট একটি জিপ চলার মতো জায়গা সেখানে আছে। পাশাপাশি দুটো জিপ কিন্তু চলা সম্ভব নয়। গভীর রাত্রে যখন চারদিকে শুনশান নীরবতা, স্তব্ধতা, তখন জিপের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোথাও হয়তো বা কোনো শব্দ শোনা যাচ্ছে না। তাদের জিপ এগিয়ে চলছে বাংলোর দিকে। হঠাৎ জিপের যিনি ড্রাইভার আচমকা গাড়ির গতি কমিয়ে দিলেন। সবাই বলল, কি ব্যাপার, কি হলো? তো তিনি বললেন যে সামনের দিকে তাকিয়ে দেখো। সামনের দিকে সবাই দেখে একজন মহিলা একটা ধূসর রঙের শাড়ি পরা, শাড়িটা বেশ ময়লা, লম্বা ঘোমটা দেয়া, পেছন থেকে বোঝা যাচ্ছে তার গড়নটা বেশ চিকন এবং আকার মোটামুটি 5 ফুট থেকে 5 ফুট 2 ইঞ্চির মধ্যে। তিনি ঠিক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। জিপ বারবার হুইসেল দিলেও উনি ডানেও যাচ্ছেন না, বাঁয়েও যাচ্ছেন না। এখন উনি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলেন, জিপ যে তার পাশ কেটে চলে যাবে এমন কোনো উপায়ও ছিল না। গাড়ি থেকে একজন পরামর্শ দিল গাড়িটা থামিয়ে ওই মহিলাকে বলে তাকে রাস্তার পাশে নিয়ে যাওয়া, কিন্তু সাথে থাকা গার্ড সেই প্রস্তাব শুনেই বলল, এটা কখনোই করা যাবে না, এটা হতে পারে ডাকাতদের একটা ফাঁদ। কারণ ডাকাতরা অনেক সময়ই এভাবে রাস্তার মাঝখানে গাড়ির গতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অথবা রাস্তার সামনে গাছ ফেলে দেয়। তাই কোনোভাবেই গাড়ি থামানো যাবে না। ওই মহিলাটিকে দেখার সাথে সাথে গার্ডরাও তাদের অস্ত্র লোড করে ফেলে যে এখনই হয়তোবা ডাকাতরা আক্রমণ করতে পারে। রোমানা রেজা আপু তখন উনি গাড়ির সামনের সিটে বসা ছিলেন। উনি ভয়ে বিভিন্ন দোয়া পড়া শুরু করেন। আসলে উনি ভূতের ভয়ে যে দোয়া পড়েছেন বিষয়টা এমন নয়, উনি ভয় পাচ্ছিলেন ডাকাতরা আক্রমণ করবে। বিভিন্ন দোয়া পড়তে পড়তে উনি একসময় শব্দ করে আয়াতুল কুরসি পড়া শুরু করেন। যখনই আয়াতুল কুরসির কিছু অংশ উনি পাঠ করেছেন, সবাই দেখে ওই যে মহিলার আকৃতির কাপড় পরা একটা আকৃতি দেখা যাচ্ছে, সেটি রাস্তার বা পাশে, যে পাশে চা বাগান ছিল, সাঁ করে মানে এত দ্রুত গতিতে একটা দৌড় দেয়, মুহূর্তের মধ্যে চা বাগানের মধ্যে মিলিয়ে যায়। সবাই অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? কোনো মানুষের পক্ষে তো এটা সম্ভবই নয়। শুধু মানুষ নয়, কোনো প্রাণীর পক্ষেও সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ চা বাগানের পাশেই পানির একটি লাইন করা থাকে। বৃষ্টির পানিগুলো চা বাগানের গাছ গড়িয়ে এসে ওই লাইনে পড়ে পানিগুলো বের হয়ে যায়। সুতরাং একটা ট্রেঞ্চ বা পরিখা বা গর্ত থাকে, লম্বা গর্ত বা একটা নালা থাকে। কোনো মানুষকে যদি রাস্তা পার হয়ে চা বাগানের ভিতরে যেতে হয়, তাহলে রাস্তা থেকে নেমে আগে ওই নালাটা পার হতে হবে। নালাটা একটা গর্ত, সেই গর্তে নেমে আবার উপরে উঠতে হবে।
এই মহিলা কিভাবে এত দ্রুত সাঁ করে চলে গেল? সবাই হতভম্ব হয়ে যান। সাথে থাকা টর্চ লাইটগুলো জ্বালান, কিন্তু ওই মহিলাকে আর কোথাও দেখা যায় না। উনি যদি চা বাগানের ভিতর দিয়েই যাবেন তাহলে তো গাছগুলোও নড়বে, কিন্তু কোনো গাছের নড়াচড়াও ছিল না। শুধু টর্চের আলোতে গাছই দেখা যাচ্ছিল, ওই মহিলাকে আর দেখা যাচ্ছিল না, গাছের নড়াচড়াকেও দেখা যাচ্ছিল না। উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যান। তারা এই বিষয়টা বিশ্লেষণ করতে করতে বাংলোতে ফিরে আসেন। পরের দিন আবারও তারা ঘুরতে বের হন। তারপরে 1-2 দিন কোনো সমস্যা হয়নি, কিন্তু তৃতীয় দিন বাংলোতে এই রোমানা আপু, ওনার ফুপুর যে ছেলে, ওনার ফুপাতো ভাই, বয়স ছিল 5 বছর, তার সাথে একটি অদ্ভুত ঘটনা তিনি প্রত্যক্ষ করেন। রাত তখন প্রায় 1টা কি 1:30। বাংলোর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ওনার ফুপাতো ভাইয়ের চিৎকার চেঁচামেচি ওনার কানে আসে, এবং ওনার সাথে থাকা আরও যারা আত্মীয় স্বজন, যারা ট্রিপে একসাথে পারিবারিকভাবে গিয়েছিলেন, সবাই সেটা শুনতে পায়। সবাই ঘুম থেকে উঠে যায়। উঠে চিন্তা করেন কী ব্যাপার, এরকম অস্বাভাবিক রকমের শব্দ কেন সে করছে এবং চিৎকার চেঁচামেচি কিসের। তখন ওনারা এগিয়ে আসেন এবং ওনার ফুপুকে জিজ্ঞেস করেন কী ব্যাপার, কী হয়েছে। তখন রোমানা আপু লক্ষ্য করেন ওনার ফুপাতো ভাইকে ওনার ফুপা খুব শক্ত করে চেপে ধরে রেখেছে, এবং ওনার ফুপাতো ভাই এই 5 বছর বয়সী একটি বাচ্চা, যার শরীরে কিন্তু এত শক্তি থাকার কথা নয়। তো ওনার ফুপা অনেক উঁচা লম্বা শক্তিশালী, তিনি ওনার 5 বছরের সন্তানকে ধরে রাখতে পারছেন না। সে শুধু বারবার বলছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমি বাইরে যাব, আমাকে বাইরে যাব, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। ভাঙচুর শুরু করে দিয়েছে, সে যে কোনো মূল্যে বাইরে যাবে। বহু কষ্টে তাকে আটকে রাখা হয়। এই ঘটনার কারণ যখন জিজ্ঞাসা করা হয়, তখন তার ফুপা বুবু সবাইকে বলেন বেশ কিছুদিন ধরে তাদের সন্তান রাতের বেলা জেগে ওঠে এবং বলে যে চা বাগানের মধ্যে থেকে কে যেন তাকে ডাকছে, এবং তাকে কোনোভাবেই আটকে রাখা যায় না। কখনো কখনো চা বাগানের মধ্যেই চলে যায়, তাকে ধরে নিয়ে আসতে হয়। রাতের বেলা খুব চিৎকার চেঁচামেচি করে, অনেক কষ্টের প্রয়োজনে তাকে বেঁধে রাখতে হয়। কেন এমন ঘটনা ঘটছে তারা বুঝতে পারছেন না। যদিও এই ঘটনার সমাধান হয়েছিল একজন আলেমের ঝাড়ফুঁকে, এই সমস্যা থেকে তারা নিষ্কৃতি পেয়েছিলেন। এই ঘটনা শোনার পর এবং কয়েকদিন আগে রাতের বেলা একটি ভয়ঙ্কর ঘটনা অবলোকন করার পর ওনারা বেশ ভয় পেয়ে যান এবং সিদ্ধান্ত নেন যে এই ট্রিপটা ক্যান্সেল, এবং ট্রিপটা ক্যান্সেল করে তারা আবার ঢাকায় ফিরে আসেন। যেহেতু রোমানা আপু পরীক্ষা দিয়েছেন, তার হাতে প্রায় 3 থেকে 4 মাস সময় ছিল পরীক্ষার রেজাল্ট বের হওয়ার। তাদের আরেকজন নিকট আত্মীয়, তিনি পরিবার সহ আবার চা বাগানে ঘুরতে যাওয়ার জন্য একটি ট্যুরের পরিকল্পনা করেন। এবং এখানে বলে রাখা ভালো, রোমানা আপুর 2 জন ফুপু রয়েছে, এবং এই 2 ফুপুর হাজবেন্ডই শ্রীমঙ্গলের 2টো চা বাগানের ম্যানেজার ছিলেন। ফার্স্ট যে ঘটনাটা আমি বললাম, তার ওই ফুপুর হাজব্যান্ড ছিলেন ফয়জাবাদ চা বাগানের ম্যানেজার, এবং এখন যেই ফুপুর কথা বলবো তার হাজব্যান্ড ছিলেন শমশেরনগরের একটি চা বাগানের ম্যানেজার। প্রথম ঘটনার কারণে ওই আত্মীয় এবং রোমানা আপু তারা শমশেরনগরের বা ফয়জাবাদের ওই ফুপুর বাসায় যেতে আগ্রহী ছিলেন না, যেহেতু সেখানে প্যারানরমাল বিষয়গুলো ঘটছিল এবং ভয় পেয়েছিলেন। এই জন্য এই ট্যুরের সিদ্ধান্ত হয় যে তারা অন্য ফুপুর বাড়িতে বেড়াতে যাবেন। যথারীতি যে পরিকল্পনা সেই কাজ, তারা রওনা দিলেন। তাদের নিজস্ব গাড়িতে ঢাকা থেকে রওনা দেন। এই বাংলোটির নাম আমি বলবো, এটি একটি বিদেশি কোম্পানির একটি চা বাগান ছিল শমশেরনগরের। এই বাংলোর নাম রয়েছে ডবল চেরা বাংলো। ওই সময়ে পুরো শমশেরনগরে দোতলা বিশিষ্ট একটি মাত্রই বাংলো ছিল, সেটা হচ্ছে ডাবল চেরা বাংলো। এই ডাবল চেরা বাংলোতেই ওনার ফুপু এবং ফুপা থাকতেন। তাদের গাড়িটা শ্রীমঙ্গলে যেতে যেতে বেশ রাত হয়ে যায়, রাত 11টা বেজে যায়। বাংলোটা
টিলার উপরে। গাড়ি যখন টিলার উপরে উঠছিল তখন রোমানা আপু হঠাৎ খেয়াল করেন যে গাড়ির ব্রেকের উপরে তার ফুপা, আরেকজন ফুপা আর কি, চাপ দিয়ে ধরে রেখেছেন, কারণ গাড়িটা চালাচ্ছিলেন তার ফুপা। কিন্তু গাড়িটা অটোমেটিক্যালি ব্রেকে চাপ দেওয়ার পরেও বাংলোর উপরে উঠে চলছে, অথচ কোনোভাবেই এই গাড়িকে উপরে ওঠার কথা নয়। রোমানা আপু তখন টুকটাক ড্রাইভিং শিখছিলেন, যার কারণে কখন গাড়ি থামবে কখন চলবে এই বিষয়ে তার একদম একটা সাধারণ ধারণা ছিল। তিনি খেয়াল করছিলেন তার ফুপা গাড়ি চালাচ্ছেন কিন্তু তার চোখ দুটো বড় বড় হয়ে আছে, জাস্ট হাত দুটো শুধু স্টিয়ারিংয়ের উপরে রাখা এবং পা ব্রেকের উপরে রাখা, চাপ দিয়ে ধরে রাখা। তিনি কোনো কথা বলছিলেন না, মনে হচ্ছে যে উনি এমনভাবে হতভম্ব হয়েছেন তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে রোমানা আপু চিৎকার করবেন কিনা বুঝতে পারছেন না, কারণ গাড়ি কিভাবে চলছে, গাড়ি কোনোভাবেই এভাবে উপরে ওঠার কথা নয়। মনে হচ্ছে কে বা কারা পেছন থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিয়ে গাড়িটাকে টিলার উপরে নিয়ে যাচ্ছে। তারা ধারণা করেছিলেন টিলার উপরে গিয়ে হয়তোবা গাড়িটা টিলার অপর পাশে ছিটকে পড়ে যাবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টিলার উপরে উঠেই গাড়িটা থেমে যায়। তখন তারা হাফ ছেড়ে বাঁচেন, কিন্তু গাড়ির মধ্যে থাকা কোনো ব্যক্তিকে, রোমানা আপু এবং তার ফুপা যিনি গাড়ি চালাচ্ছিলেন, তারা কোনো কিছু বলেন নাই, হয়তো বললে তারা আরও ভয় পেয়ে যাবেন। যাই হোক, তারা নামার পরে বাংলোতে যান। যাওয়ার পরে বাংলোতে থাকা রোমানা আপুর ফুপুকে এই গাড়ির ঘটনাটা খুলে বলেন। তখন তারা এই ঘটনাটা শুনে খুব বেশি অবাক হলেন না, এবং তাদের অবাক না হওয়া দেখে রোমানা আপু এবং তার আত্মীয় স্বজন তারা সেখানে গিয়েছিলেন, তারাই অবাক হন। কী ব্যাপার, এরকম একটা ঘটনা ঘটলো, ওনারা অবাক কেন হলেন না? জাস্ট এতটুকুই বললেন, ও তোমাদের সাথেও শুরু হয়েছে। তো ওনার কথার আসলে আগা মাথা ওনারা ওইভাবে কিছু বুঝতে পারেন নাই। পরের দিন ওনারা আশেপাশে ঘোরাঘুরি করে ক্লান্ত, রাতের বেলা ওনারা চলে এসেছেন। ওই রাত্রেও তেমন কোনো সমস্যা তারা ফেস করেননি। পরের দিন অদ্ভুত একটি ঘটনা ঘটে। পরের দিন ঘোরাঘুরি করে ওনারা মোটামুটি বিকালের মধ্যেই বাংলোতে ফিরে আসেন। বাংলোতে 3 জন স্টাফ ছিল। একজন ছিল চৌকিদার, আর একজন ছিল বাবুর্চি, আর একজন ছিল বেয়ারা বলে তাকে। এরা সাধারণত রোস্টার ডিউটি করে। চৌকিদার যিনি একদিন রাত্রে ডিউটি করেন, পরের দিন উনি রাত্রে নাইট ডিউটি করেন না, আরেকজন করেন। ওই 3 জনের মধ্যে আরেকজন করেন। এইভাবে রোস্টার ডিউটি করে রাত্রে ডিউটি দেওয়া হয়। ওই দিন যার রোস্টার ডিউটি ছিল তাকে নিয়ে একটি ঘটনা ঘটে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, রোমানা আপুর ফুপু উনি শরীরে একটি তাবিজ পরতেন। যেহেতু বাংলাতে বিভিন্ন ধরনের সমস্যা হতো, এই জন্যই উনি তাবিজ ব্যবহার করতেন। একদিন ঠিক সন্ধ্যার পর উনি কিচেনের দিকে যান। এক্ষেত্রে বলে রাখা ভালো, বাংলোর মধ্যে কিচেন ছিল না, কিচেনটা ছিল বাংলোর কম্পাউন্ডের মধ্যেই, বাট বাংলোর বাইরে। সিমেন্টের এক ধরনের চুলা ছিল সেখানে, বেশ মাটি থেকে উঁচু, সেখানে রান্না হতো। উনি চিন্তা করলেন যে যেহেতু গেস্ট আসছে, দেখি পাহারাদাররা আসছে কিনা, ওদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া যায় কিনা, এই চিন্তা করে উনি কিচেনের দিকে আগাতে থাকেন। হঠাৎ করে রোমানা আপুর ফুপু উনি কাঁধে খুব ঠান্ডা নিঃশ্বাস ফিল করেন। মনে হচ্ছে খুব ভারী এবং ঠান্ডা নিঃশ্বাস ওনার কাঁধের উপর পড়ছে। তো উনি থমকে যান যে কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। হঠাৎ করে তার কানের কাছে একটি পরিচিত কণ্ঠ বলে ওঠে, তাবিজটা দে। এটা শোনার সাথে সাথে উনি মারাত্মক ভয় পেয়ে যান, এবং ওনার গলার সাথে তাবিজটা ছিল, সুতা দিয়ে বাঁধা ছিল। উনি ডান হাত দিয়ে এক টানে তাবিজটা ছিঁড়ে ফেলেন, এবং ছিঁড়ে ফেলেই সাথে সাথে ওনার শরীরের আঁচলে গিট দিয়ে বেঁধে ফেলেন, এবং বেঁধে ফেলার সাথে সাথে উনি জোরে একটি দৌড় দিয়ে বাংলোর ভিতরে চলে আসেন। এসেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সবাই তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পর জ্ঞান ফিরেই উনি বলে, এই আমার তাবিজটা কোথায়? আমি শাড়ির আঁচলের সাথে গিট দিয়ে রেখেছিলাম। সবাই দেখে, এবং রোমানা আপু দেখেন যে তার ফুপুর সেই শাড়ির আঁচলে গিট রয়েছে, কিন্তু গিটটি খোলার পরে দেখা যায় সেখানে তাবিজটি নেই।
তখন বলা হয় যে আমাকে চৌকিদার ডাক দিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, চৌকিদার তখনও ডিউটিতে আসেই নাই। সাধারণত সন্ধ্যার পরেই ডিউটিতে চলে আসে। ওই দিন কোনো কারণে তার পরিবারের সদস্য অসুস্থ ছিল, এই কারণে তখনও চৌকিদার ডিউটিতেই আসেনি। কিন্তু অন্য দুইজন বেয়ারা ছিলেন এবং বাবুর্চি ছিলেন, তারা চলে এসেছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে, না তো, চৌকিদার আসেনি, আপনি ভুল দেখেছেন, আমরা তো চৌকিদারকে দেখিনি। এই ঘটনা যেদিন ঘটে সেই রাত্রেই রোমানা আপু অদ্ভুত একটি ব্যাপার লক্ষ্য করেন। রাত তখন 2টো কি 2:30। হঠাৎ দোতলাতে, যেহেতু বাংলোটা দোতলা ছিল, ডবল চেরা বাংলো দোতলা, আমি শুরুতেই বলেছি, মনে হচ্ছে আসবাবপত্র কেউ টানা হেঁচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে। উনি চিন্তা করলেন যে এত রাত্রে কে হতে পারে। ওনার আগ্রহ সৃষ্টি হয়, কিন্তু তারপরেও উনি বের হননি। সকালে ওনার ফুপুকে জিজ্ঞাসা করেন যে রাত্রে যে আমি আসবাবপত্র টানা হেঁচড়ার শব্দ শুনলাম, এটা কি, আপনারা কি কেউ সরিয়েছিলেন? তখন তার ফুপু বলে, ও তুমিও শুনেছ? তখন রোমানা আপু বলে যে আপনার এই বাংলোতে আসলে কি ঘটে, আমাকে একটু বলবেন? তখন তার ফুপু বলে, উনি প্রথম দিন যখন এই বাংলোতে এসেছিলেন সেদিন রাত্রে উনি দেখেছিলেন যে এখানকার আসবাবপত্রগুলো একা একাই এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়, এবং উনি প্রচণ্ড ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন, যার কারণে উনি তাবিজ ব্যবহার করেন যাতে করে ভয় না পান এবং কেউ কোনো ওনার ক্ষতি করতে না পারে। আর ছোটোখাটো ব্যাপার এই বাংলো এবং এই টিলার আশেপাশে হরহামেশাই ঘটে। সকালে এই ধরনের কথা শোনার পর ওনারা আবারও সিলেটের এই ট্যুরটা ক্যান্সেল করে চলে আসেন। এই দুটো ঘটনা একদম জলজান্ত প্রত্যক্ষদর্শী উনি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানবীর চৌধুরী চট্টগ্রাম থেকে, ঘটনাটি ঘটেছিল তানবীরের এক কাজিনের সাথে, তার এক মামাতো ভাইয়ের সাথে। ধরে নিলাম তার নাম রিপন, কারণ সে ছদ্মনাম ব্যবহার করতে চাইছে। তো সেই ঘটনাটি আমরা শেয়ার করছি। তানবীরের নানাবাড়ি এলাকাটা আসলে বেশ শান্ত সৌম্য একটা গ্রাম। এখানে মানুষজনের চলাফেরা খুব কম এবং বেশ প্রকৃতি ঘেরা। মানে দেখা যাচ্ছে বিস্তৃত ফসলের মাঠ, তারপরে গেলে বেশ সোজা গেলে একটা উঁচু এরকম আইল্যান্ডের মতো, সেখানে কয়েকটা ঘর বাড়ি বসত ভিটা, তারপরে আবার চলে গেছে সামনে, এবং দূরে পাহাড়ের সারি। বেশ অন্যরকম, সন্ধ্যার পর একেবারেই ডিফারেন্ট একটা পরিবেশ থাকে। তো যাই হোক, তানবীর খুব এনজয় করে তার নানা বাড়ি গেলে। তো সেখানকারই ঘটনা এটি, এবং সেখানে একজন ব্যক্তি থাকতেন। সেই লোকটি বেশ বয়স্ক একজন ব্যক্তি, এবং সবাই তাকে ভয় পেত বা মান্য করতো, ভয় পেয়েই মান্য করতো। এর কারণ হচ্ছে সবাই বিশ্বাস করতো যে তিনি অনেক কিছু জানেন, তার কাছে জিন আছে, এটা সবাই জানতো, এবং তিনি অনেককে সমাধান দিতেন। গ্রামের অনেক মানুষ তার কাছে যেত বিভিন্ন রকমের তাদের প্রবলেম নিয়ে, এবং তিনি সেগুলো সমাধান করে দিতেন। আবার তিনি দেখা যেত যে মানুষের কাউকে যদি জিনে ধরতো সেটা ছাড়াতে যেতেন। আবার মানুষকে কেউ বলতো যে বদ নজর দিচ্ছে, তখন যেতেন সেখানে, ঝাড়ফুঁক করতেন, মানে এগুলো করতেন আর কি, বয়স্ক একজন মানুষ। তো তানবীরের মামা তখন ছোট, তিনি তখন কৈশোর পার করছেন এরকম অবস্থা, মানে জাস্ট যুবক হবেন এরকম অবস্থা, এরকম একটা সময় তার। তো তিনি এই ব্যাপারে খুব আগ্রহ ফিল করলেন। তিনি বেশ অনেক দিন সেই বয়স্ক মানুষটাকে, তারা চাচা ডাকতেন, তো তাকে ফলো করতেন। তিনি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে চাচা, আপনার কাছে নাকি জিন আসে, আপনার কাছে নাকি জিন আসে? তো তিনি তাকে বলতেন, নাই, মানে ধমক দিতেন, যায়ন থেকে, এসব কি করছে এগুলা তিনি শুনতেন না। তো তানবীরের সেই কাজিন তাকে প্রায় এরকম যে খোঁচাতেন আর কি, যে চাচা জিন দেখান না। তো তিনি বকা দিতেন, বকা দিয়ে বলতেন, যা, একেবারে যা, খবরদার। আর তোরে শুনছি যে তুই এরকম দুপুরবেলা হাঁটস, ওই যে ক্ষেতের মধ্যে দিয়ে যা, সন্ধ্যা যাবি না, উল্টা না করতো সে চাচা। তো যাই হোক, এইভাবেই তানবীরের এই মামাতো ভাই খুব কিউরিয়াস হয়ে যায় ওই ভদ্রলোকের প্রতি, বয়স্ক লোকটার প্রতি।
তো তিনি থাকতেন হচ্ছে সেই তাদের যে এই গ্রামের যে শেষ প্রান্তটা ছিল, শেষ প্রান্তের ওইখানে যেই ভিটাটা, সেটা বেশ অনেক গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা। ওই যে বললাম যে বিস্তৃত মাঠ, তারপর উঁচু হয়ে যায় একটা, ওগুলোকে ট্যাকের মতো বলে অনেক জায়গায়, সেই জায়গায় বেশ গাছপালা উঠছে। তো এই জায়গাতে ছিল সেই বয়স্ক লোকটার বাসা। এবং সবাই জানতেন যে খুব মিস্টিরিয়াসভাবে তিনি এখন একাই থাকেন, তার পরিবারের কেউ নাই। তার স্ত্রী সম্ভবত বিয়ে হয়েছেন অনেকদিন আগে, এবং তিনি একাই থাকেন সেখানে, এবং তার ছেলেমেয়েরাও কেউ থাকেন না এখানে। এবং বেশ মিস্টিরিয়াস তার বাসা। সেখানে গেলে দেখা যায় যে মানে দিনের বেলাও গা ছমছম করে, কারণ ওই বাড়িতে যেহেতু তিনি একা থাকেন, কেউ থাকে না ওইখানে। গেলে দেখা যায় একেবারে নীরব নিথর যে ঢোকার রাস্তাটা, দুই পাশে গাছপালা হয়েছে, সেগুলো অযত্নে বেড়ে উঠছে। এবং তার উঠানের মধ্যে গেলেও মনে হয় যে একেবারে জঙ্গলি একটা জায়গা। আর এক কোণায় তার ঘর, এবং সেখানে গিয়ে তার সাথে অনেকে দেখা টাকা করেন। পরিবেশটাই অন্যরকম। অনেকে বলেন যে ওখানে নাকি জিন ভূত চলাফেরা করে, এরকম বলতো। তো এই সমস্ত মিস্টেরিয়াস কারণে কিন্তু তানভীরের কাজিন রিপন খুব আগ্রহী ছিল এই চাচার ব্যাপারে। কারণ এইরকম ক্যারেক্টার মিস্টেরিয়াস হয় যে জিন, তিনি জিন ডাকেন এবং আরও অনেক কিছু করেন। তো তার বাড়িটাও মিস্টেরিয়াস। তো একা একা যেতে কিন্তু সাহস পেত না তানভীরের কাজিন। তবে তিনি চাইতেন যে চাচার কাছ থেকে দেখতে হবে, জানতে হবে, এই কারণে ডিস্টার্ব করতেন। বাট কখনোই ওই যে চাচা তার সাথে এমন অ্যাক্ট করতেন, বকা দিতেন তাকে, তিনি আর মানে আর কি সাহস পেতেন না। তো একদিন এরকম সন্ধ্যার সময় তারা বসছে বন্ধুরা, রিপন তার বন্ধুদেরকে নিয়ে বসছে। তাদের এখানে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের পাশে বেশ সুন্দর বাতাস চলতেছে ওই দিন। তো বসে গল্পগুজব করতেছে সবাই। তো গল্পের এক পর্যায়ে রিপনের এক ফ্রেন্ড বলল যে, আরে বেটা আমি আছি পেড়ায়। বলে কি পেড়া? বলে কালকে যে দিব চাচার বাসায়, চিন্তা করছোস? বলে কোন চাচা? তোর চাচা? বলে না 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 বেটা, ওই যে চাচা, ওই যে জিন চাচা। তো এই জিন চাচা শোনার পরে রিপনের কান খাড়া হয়ে গেছে। রিপন বললো, জিন চাচা মানে? ওই যে চাচা এখানে করে যে আসন দেয় যে, হ্যাঁ। এখানে যাবি কেন? কারে আমার বড় ভাই কইছে কালকে 1 কলস দুধ হেরে দিয়েইতে, তা আবার কালা গরুর দুধ। এখন কালা গরুর দুধ দোয়াইতে গেলে অমুক জায়গা, মানে একটা জায়গার কথা বললো, ওই বাড়িতে আছে, ওখান থেকে নিয়ে যেতে। তা আমার ভাই কইছে যে ওখান থেকে নিয়ে ওই জিন চাচার বাসায় পৌঁছাই দিতে। তো তখন রিপন জিজ্ঞেস করছে কেন? আরে ভাইরে হে কইছে বাইরে নাকি কে কি করছে, এবং এই সম্বন্ধে আরও জানাইবো। হে আসন দিব, আসন দিয়ে বৈশা বাইরে জানাইবো, হে জিনের থেকে শুনবো। তো শোনার পরে তো রিপনের মানে খুবই আগ্রহ হইলো। রিপন বললো যে এই যে একটা সুযোগ। বলে তুই যাবি? দুধ নিয়ে কবে যাবি? কাই যে কালকেই যাবো। কাই আমারে নিয়ে যাইস সাথে? তুই যাবি আমার লগে? হ্যাঁ। তো তার বন্ধু তো খুব খুশি, কারণ সে মনে করছে যে একা যাবে, সে ভয় পেতেছিল, ওখানে যেতে অস্বস্তি লাগতেছিল তার কাছে। তো যেহেতু রিপন যাবে তো খুবই খুশি সে। বলে কখন যাবি? আমারে কইছে বিকালের পরে যাইতে। তো তখন রিপন বলছে আমারে লয়ে যাইস। তো যাই হোক, রিপনের আর ওই দিন আড্ডাতে মন বসল না। তার খুবই আগ্রহ যে ওখানে যাবে, যে কি দেখবে, সে নিজেও একা সাহস করে ওখানে যায় না। যাই হোক, ওই দিন তাদের আড্ডা শেষ হয়ে গেল। পরদিন রিপন খুব আগ্রহে আছে। দুপুরের পর থেকে তাড়াতাড়ি সে মানে সব কিছু গোছায় ফেলছে এবং সে যাবে। রিপনের আসলে উদ্দেশ্য আলাদা। সে ওখানে থেকে দেখতে চায় গোপনে যে আসলে ওই চাচা কিভাবে তিনি হাজির করেন, এটা সে দেখতে চায়, এবং এটা তার খুব আগ্রহ। তো এই আগ্রহে সে মানে অস্থির হয়ে গেছে। সে চিন্তা করছে যে তার বন্ধু যদি ওইখানে মানে জিনিসটা দিয়ে চলে যেতে চায়, দরকার হলে সে বলবে যে চলে যায়, তো সে লুকায় থেকে যাবে, এটা তার আগ্রহ। তো আর বন্ধু যদি থাকে তার সাথে তো কোনো সমস্যা নেই, 2 বন্ধু মিলে লুকায় থাকবে, এটা তার ইচ্ছা রিপনের। তো এক সময় এরকম সময় আসলো, বিকালবেলা তার বন্ধু আসলো, এসে বললো চল যাইতেইব। ঠিক আছে। তো গেল সে বন্ধুর সাথে, যে দেখলো যে যেই বাসার থেকে দুধ নিতে বলছে, তারা দুধ রাখছে এরকম একটা মাটির কলসের মধ্যে। তো সেটা নিয়ে তা মানে উপর দিয়ে আবার এটা ঢাকনা দেওয়া। তো সেই কলসটা নিয়ে রওনা দিল রিপনের বন্ধু, আর রিপন তার সাথে হেঁটে যাচ্ছে। তো গ্রামের পথ, বিকাল হয়ে গেছে, খুব সুন্দর বাতাস, একেবারে ওখানে ফসলের মাঠ ছিল, এর উপর দিয়ে বাতাস আসতেছে, মানে ফসলগুলো একদম নুয়ে নুয়ে যাচ্ছে এরকম, এবং সুন্দর ঘ্রাণ। তো হাঁটতে হাঁটতে তারা চলে আসলো এই গ্রামের শেষ প্রান্তে। কারণ এই যেই চাচা, সেটা বাড়ি কিন্তু একদম গ্রামের শেষ প্রান্তে। এবং হেঁটে বাঁক নিল, তো যেই জায়গা দিয়ে চাচার বাড়িতে নামতে হয়, যে ভিটায় যেতে হয় চাচার ভিটা, সেটা একটা আইল, মানে ফসলের মাঝখানে আইল, ওইটা একটু উঁচু আইলে নেমে তারপর সোজা হেঁটে যেতে হয়। তো ডানে বামে কিন্তু শুধু ফসলি মাঠ, অন্য কিছু নাই। আর এই চাচার যে ভিটা, তার ওই পাশ দিয়ে কিন্তু একেবারে গাছগাছালি চলে গেছে একদম ঘন, এবং তারপরে দূরে দেখা যাচ্ছে টিলার ওই পাশে এরকম মানে আরও টিলা আছে আর কি, মানে দুর্গম ওই জায়গাটা। ওইখানে কখনো রিপন যায় নাই।
সবসময় শুনতো ওই জায়গাটা ভয়ের। তো যাই হোক, সে বন্ধুর সাথে যে নেমে গেল সেই আইলে এবং হেঁটে হেঁটে দুই বন্ধু যাচ্ছে। তো যখন ওই চাচার ভিটার কাছে চলে আসছে তখন কিন্তু অলরেডি বেলা পড়ে গেছে, মানে দেখা গেছে যে আলো কমে গেছে আর কি। এই বিকেলের যে রোদটা ছিল এটা একদম কমে গেছে, আর বড় বড় গাছ থাকাতে ওই জায়গাটা আর অন্ধকার লাগতেছে, বেশ ভৌতিক। তো রিপনের ফ্রেন্ডই বলতেছে কে দোস্ত কি অবস্থা, চিন্তা কর কীরকম লাগে এখানে, কেমনে থাকে একটা বয়স্ক মানুষ, এ কেমনে থাকে এখানে। তো রিপন কয় যে হ্যাঁ কইলাম না যে হ্যাঁ তো আছে, হ্যাঁ তো সাধনা করে বসে, এর জন্য থাকে, সাহস আছে বলেই তো আছে, তুই আমি তো থাকুম না, তুই আমার লগে থাকবি বলে মানে, কয় যে তুই যখন এই দূরটা দিয়ে যাবি আমরা লুকায় যাবো এখানে, লুকায় দম হে কেমনে সাধনা করে। তো রিপনের ফ্রেন্ড কয় না 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 মাথা খারাপ নাকি, আমি এগুলোর মধ্যে নেই, তো তুইও থাকিস না, এটা কী করছ তুই বেটা, এ কী সাধনা করে তুই জানোস বেটা, পরে ভয় পাবি কী ওকে, কোথায় লুকাবি তুই, আমি থাকুম আর ঘরের আশেপাশেই থাকুম কোথাও। তো তার ফ্রেন্ড তারা বারবার না করে বলে না 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 থাকিস না তোরে তা নাই ঠিক হয় নাই, এগুলো বলতে থাকে। রিপন বলারে তুই চুপ থাক, তুই থাকলে থাকবি নাহলে চলে যা, এইভাবে বলে। তো দেখা যাচ্ছে তার বন্ধু মানে গাইগুই করতে করতে তারা ওই তাদের ভিটাতে ঢুকে পড়ে, দেখে গাছগাছালি। রিপন বলে এখন চুপ থাক, কথা কম ক। তো দুইজনে হেঁটে হেঁটে যায়। তো গিয়ে রিপন করে কি একটা জায়গায় যেখান থেকে উনি খোলা উঠানের মতো আছে, ওখানে ঢোকার আগে রিপন বলে তুই একা যা, আমি এখানে ওহের সামনে যাব না, হে আমার দেহুক আমি চাই না। কারণ রিপন একটু ভয় পায়, কারণ ওই চাচার চোখ খুব তীক্ষ্ণ, তিনি অনেক কথা দেখলেই মনে হয় যে পড়ে ফেলতেছেন মানুষকে। রিপন এটার মধ্যে চায় না, রিপনকে যদি উদ্ভট প্রশ্ন করে, আর রিপনকে তিনি ওই যে বারবার বকা টকা দেন, কারণ তিনি জানেন যে রিপন বেশি কিউরিয়াস। রিপন বলে তুই যা বলে রিপন আস্তে করে সরে যায় পাশ থেকে। তো সরে সে পেছনে যে দেখে যে ওই চাচার ওইখানে বেশ খড় টড় রাখা ছিল এক জায়গায়, ওইটার পিছন দিয়ে সে হেঁটে চলে যায় একেবারে সাইডে, একেবারে ঘরের সাইডে, ওইখানে একদম জংলা ঝোপঝাড়, ওইটার পিছনে সে লুকায় আছে। সে দেখতেছে তার বন্ধু হেঁটে যাচ্ছে কলসি হাতে, এবং তার বন্ধু বারবার ওদিকে তাকায় তার দিকে, সে যেদিকে গেছে সে আবার হাত দিয়ে এরকম দেখাইতেছে বন্ধুরে যা, তো মানে বন্ধুকে বলতে মানে সামনে যেতে। তো তার বন্ধু হেঁটে হেঁটে যায়, যে দেখে ওই চাচার যে ঘর সেখানে দরজা নক করে টকটক করে। তো চাচা খুলছে দরজা, খোলার পর তো এইখান থেকে কথাবার্তা স্পষ্ট শোনা যায় না, হালকা বলতেছে এইটা ওইটা, হ্যাঁ যে এরকম দুধ, চাচা দুধ রেখে তাকে মনে বলছে চাচার বাসায় চলে যাও, বিদায় দিয়ে দেয়। তো তার ফ্রেন্ড আস্তে করে হেঁটে আসতে আসতে তার ফ্রেন্ড বারবার যখন এই পাশে চলে আসে তাকাচ্ছে বারবার এদিক দিয়ে। তো রিপন আস্তে করে মাথাটা বের করে তাকে দেখাইছে চলে যেতে হাত দিয়ে। তার ফ্রেন্ড আবার ইশারা করতেছে, সে খুব রাগ করলো এখান থেকে, তার বন্ধুর উপরে খুবই রাগ করলো। তো তার বন্ধু এক পর্যায়ে আর কোনো কথা না বলে হেঁটে রওনা দিল পাশে। তো এদিকে কিন্তু বেলা অনেক পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, যেই জায়গাটায় রিপন লুকায় আছে সেই জায়গার থেকে তার বেশ অন্ধকার লাগতেছে, এবং এখানে মশা কামড়াচ্ছে, মানে বেশ কষ্টের। সে দেখতেছে তার বন্ধু হেঁটে চলে গেল, এবং তখনই রিপনের কাছে ভয়টা লাগলো, কারণ তার বন্ধু যেহেতু চলে গেছে আর তার কাছে পুরাই একা লাগতেছে জায়গায়। এবং এই যে পড়ন্ত বেলায় মানে যখন সন্ধ্যা হয়ে আসতেছে এই সময় মনে হচ্ছে পেছনে গাছগাছালিগুলো পুরো জেগে উঠছে, কেমন একটা শব্দ, এবং ক্যাটক্যাট ক্যাটক্যাট করে কোনো একটা পোকা ডাকতেছে, একদম মাথা খারাপ করে দেওয়ার মতো অনেকগুলো পোকা একসাথে রাখতেছে, মানে মাথা খারাপ করার মতো ক্যাটক্যাট ক্যাটক্যাট একটা শব্দ হচ্ছে। তো রিপনের কাছে ভয় লাগতেছে যে মানে মানে সে কি দেখবে কি করবে, সে তো থেকে গেল, মানে খুব হুজুগে থেকে গেছে এখানে। কিন্তু এখন ওই জিনিস চাচা কি করে সেটা সে কিভাবে দেখবে, এটা নিয়েও তার মাথার মধ্যে টেনশন। তো দেখলো যে বেলা যখন একদম পড়ে গেছে, এইখানে কিন্তু এই জায়গাটাতে আজানের শব্দ খুব জোরে আসে না, মানে মসজিদটা অনেক দূরে, এবং দূরে আজান দিছে এবং সেটা শব্দ হালকাভাবে ভেসে আসছে এখানে। তো সে মানে একটু ভয়ে কাঁপতেছিল, রিপন মনে মনে কাঁপতেছে ভয় যে এখানে কি হবে, অন্ধকার হয়ে গেছে, এই সন্ধ্যার মধ্যে অন্ধকার লাগতেছে, গাছগাছালির মধ্যে অন্ধকার নেমে আসছে। এর মধ্যে দেখলো যে ওই দরজা খুললো, চাচা ঘরের দরজা খুললো। তো চাচার ঘরের ভিতরে হালকা আলো দেখা যাচ্ছে, চাচা হট করে দরজা খুলে বের হয়ে আসলো। এসে সে হেঁটে হেঁটে চাচার বাসার পেছন দিকে মনে বাথরুম ওদিকে গেল। রিপন সাথে সাথে মানে খুব সুইফট পায়ে একটা দৌড় দিল, মানে খুব সুইফট পায়ে, সে স্যান্ডেল খুলে নিছিল হাতে, সুইফট পায়ে দৌড় দিয়ে যে চাচার ঘরের মধ্যে মানে ঢুকে গেল। সে কোনো কথা নাই, চাচার ঘরের মধ্যে ঢুকে সে ডানে বামে তাকাইতেছে, দেখতেছে যে ঘরটা মোটামুটি ভালোই বড়, এবং ঘরের কোনা একটা খাট আছে, আর এই পাশে আলনা আছে, আলনার পাশে আবার কাপড় চোপড় স্তূপ করে রাখা, এবং আরও অনেক কিছু, এবং কেমন একটা মানে গন্ধ ভিতরে, গন্ধটা হচ্ছে মনে কিছু পোড়াইলে যেরকম গন্ধ হয় সেরকম। আর এক কোনায় সে দেখতেছে একটা হারিকেন রাখা জ্বলতেছে, আর কিছু সরঞ্জাম রাখা। এই সরঞ্জামের মধ্যে যে জিনিসটার দিকে তার চোখ পড়লো সেটা দেখে তার কাছে বেশ ভয় লেগে গেল, মানে মনের মধ্যে একটা খ্যাচ করে একটা লাগছে রিপনের। দেখতেছে এই সরঞ্জামের মধ্যে মানে বিভিন্ন জিনিস যে রাখা এক কোনায়, সেটার মধ্যে একটা মানুষের মাথার খুলি,
এবং এই হারিকেনের আলোতে মনে হচ্ছে খুলিটা কেমন কালচে কালচে টাইপের দাগ এটার মধ্যে। তো সে কয়েক সেকেন্ড তাকায়, সে চিন্তা করতেছে সে লুকাবে কই, খাটের নিচে যাবে। তো চিন্তা করলো খাটের নিচে তো মানে চাদর বেশি টানা না, ওই চাচা যদি হঠাৎ করে মানে এখানে বসে তাকায় ওদিক ওদিক তাহলে কিন্তু দেখতে পারবে যে সে খাটের নিচে। তো সে লাফ দিয়ে দেখলো যে ওখানে চাচার মানে গলা খাকারি শুনতেছে, মানে সে হয়তো কুলি টুলি করে আসতেছে গলা খাকারি দিয়ে। তো সে তাড়াতাড়ি লাফ দিয়ে যে চাচার যে আলনা ছিল যেখানে কাপড় চোপড় রাখা এবং ওইটার পিছনে সে একেবারে কাপড়ের যে স্তূপ ওইটার পিছনে সে চলে গেল। তো বুঝতে পারলো যে এই কাপড় চোপড় এগুলা মানে অনেকদিন পর পর মনে হয় এগুলো ধোয়ে বা কিছু, বা এগুলো হয়তো রাখার আলাদা জায়গা নেই, কারণ ঘরের মধ্যে তেমন একটা কোনো ফার্নিচারও নাই এই ঘরে। যাই হোক, সে ওই কাপড় চোপড় আলনার পিছনে সে লুকায় গেল। লুকায় সে একদম হাঁটু বেড়ে বসে আছে। এর মধ্যে কিন্তু অন্ধকার বেড়ে গেছে। এখান থেকে সে দেখতেছে ওই চাচা দরজার কাছে আসলো, এসে দেখতেছে অন্ধকার বেড়ে গেছে। সে ঢুকলো ভিতরে, ঢুকে তার মতো দরজা লাগাই দিল। তো রিপন চিন্তা করছে চাচা করে কি। তো অনেকক্ষণ দেখলো যে বসে আছে, চাচা ই করলো। তারপরে সে রিপনের ধারণা ছিল হয়তো বাইরে গেছে, বাথরুমে গেছে, এসে উনি এখানে হয়তো নামাজ কালাম পড়বেন। কিন্তু দেখলো সেটা করলো না। তিনি আস্তে করে ঘরের কোণার থেকে একটা এরকম বই বের করলেন। বইটাকে নিয়ে তিনি এরকম হাতে নিয়ে এরকম করে নাড়াচ্ছেন, কি ভাবতেছেন। তারপর আস্তে করে বইটাকে খুললেন। তো এইখান থেকে রিপন ভালো দেখতে পাচ্ছে না, তবে হারিকেনের আলো বোঝা যাচ্ছে যে বইটা যে খুলছে, বইয়ের পেজের মধ্যে হালকাভাবে আলোটা পড়ছে তির্যকভাবে, সেটাতে বোঝা যাচ্ছে যে হলদেটে পেজ, মানে বইয়ের পেজগুলো হলদেটে, মানে অনেক পুরান। আর ভেতরে মানে কলম বা কালি দিয়ে, মানে কলম কালি দিয়েই, মানে ছাপা না, কিছু লেখা। এবং লেখাগুলো এখান থেকে বোঝা যাচ্ছে না, কিছু ছবিও আঁকা আছে কলমে রাখা, বা কলম বা এরকম কিছু দিয়ে, বা অনেক সময় আগের যেরকম কলম ছিল পালকের কলম, এরকম কিছু দিয়ে কেউ আঁকছে কিছু, এবং নকশা টকশা কি আঁকা এবং লেখা টেখা। তো রিপন বোঝার চেষ্টা করতেছে যেগুলো কি, আর লেখা তো পড়া যাচ্ছে না এখান থেকে। তো দেখলেন যে ওই যে চাচা যে তিনি বেশ আয়েস করে বসলেন ফ্লোরে বসে খাটের নিচে হাত দিয়ে টেনে বের করলেন একটা জল চৌকি। তো তখনই আসলে রিপনের ভয় লাগলো যে আসলে তিনি যদি খাটের তলে থাকতেন তাহলে কি হতো। তো তিনি দেখলেন যে ওই চাচা একটা জলচৌকি বের করলেন। জলচৌকিটাও কালো কাঠের তৈরি, সেটা এনে সামনে রাখলেন, বেশ নকশা টকশা করা পায়াগুলা। তো তার সামনে রেখে সেটার উপরে একটা মোমবাতি বসালেন পাশ থেকে। মোমবাতিটা এরকম মোটা একটা লালচে মোমবাতি, এবং সেটা রেখে তিনি একটা ম্যাচের কাঠি দিয়ে ওটা জ্বালালেন। মোমটা জ্বলার পর ওখানে আলোটা আরেকটু উজ্জ্বল হয়ে গেল, এবং দেখলেন যে বেশ একটা গোল, মানে মোমের আলোটা একটা গোল আলোর মতো তৈরি করছে, বলের মতো চারপাশে। এবং সেটা রেখে তিনি বিড়বিড় করে কিছু একটা পড়তে লাগলেন। এবং হঠাৎ করে সেই চাচা ডানে বামে তাকানো শুরু করলেন, তার পড়ার সাথে বিড়বিড় করে কি পড়তেছেন এবং ডানে বামে তাকাচ্ছেন। তো তখন কিন্তু বেশ ভয় পেয়ে গেছে রিপন চিন্তা করতেছে জারি, মানে হঠাৎ করে কি তার উপস্থিতি টের পাইল বা কিছু। মনে হইতেছে যে চাচা মানে অস্বস্তি ফিল করতেছেন, যে আশেপাশে কেউ আছে নাকি। ডানে বামে তাকাচ্ছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, অ্যান্ড একবার তার আলনার দিকেও তাকাইছিলেন। কিন্তু রিপন তখন একদম মাথা নিচে করে ঢুকে গেছে কাপড়ের ভেতরে। তো দেখলেন যে না, অনেকক্ষণ তাকায় তার চাচা আর কিছু বললেন না। তারপর তিনি আবার বিড়বিড় করে পড়তেছেন, এবং মাঝে মাঝে একটু শব্দ হচ্ছে, এবং এই শব্দগুলোর সাথে রিপন পরিচিত না, মনে হচ্ছে না। তিনি অনেক মানুষকে দেখছেন আরবি পড়তে বা বাংলায় অনেক কিছু মুখস্থ করতে, এরকম না, শব্দটা একটু ডিফারেন্ট পড়তেছেন। তো তারপরে দেখলেন যে ওই চাচা হাত দিয়ে ওই যে সেই কলসিটাকে রাখছিলেন, কলসিটাকে এনে কাছে রাখলেন, এই পাশে হাত দিয়ে টেনে, সব তার হাতের ডিস্টেন্সেই ছিল, কলসিটাকে টেনে রাখলেন। তারপর ওই বইটা বের করলেন। বইটা বের করে তিনি পৃষ্ঠা উল্টায় কোনো একটা পৃষ্ঠার মধ্যে কিছু একটা পড়লেন, একটা শব্দ, সেটা আমি এখানে বলতে চাচ্ছি না, একটা শব্দ পড়লেন। এই শব্দটা পড়ার সাথে সাথে মনে হইল ঘরের পাশ থেকে কতগুলো কুকুর ডেকে উঠলো ভয়ঙ্করভাবে। এবং এই ভয়ঙ্করভাবে ডাকটা, মানে কুকুরের ডাকটা এত ভয়ঙ্কর ছিল, রিপন প্রায় ভয়ে সাউন্ড করে ফেলতেছিল। কিন্তু সে মানে একদম চুপ করে মানে বুঝে ফেলে যে এখানে সাউন্ডগুলো সমস্যা আছে। তার মনে হয়েছে ঠিক তার পাশ থেকেই, মানে তার ওই পাশে যে টিনের বেড়া, তার পাশ থেকেই ডাকছে কেউ। রিপন ভয়ে চুপচাপ কাপড় আঁকড়ায় ধরে চুপচাপ পড়ে আছে। সে আসলে চিন্তা করতেছে যে এখন এটা মনে ভয় হয়েছে। এবং দেখলেন যে কুকুরের ডাক শোনার সাথে সাথে ওই যে চাচা ছিলেন তিনি হেসে উঠলেন হালকা করে, এবং হাসির শব্দটাও বেশ ভয়ঙ্কর। মানে রিপন এই চাচাকে কখনো দেখেন নাই, হি ইজ ডিফারেন্ট, মানে সে স্বাভাবিকভাবে যেভাবে আসে মানুষের সামনে সেরকম কিছুই না, মানে একটা অন্যরকম মনে হচ্ছে অশুভ কিছু একটা। তো তারপরে দেখলেন যে ওই যে
ভাষাটা পড়ছিলেন তিনি, তারপর ওইরকমই একটা ভাষায় কিছু তিনি পড়া শুরু করলেন ভারী গমগমে কণ্ঠে। পরিবেশটা একদম অন্যরকম হয়ে উঠছে। আর রিপন ভয়ে কুকড়ায় গেছে। সে একদম সেই কাপড় চোপড়ের যে মানে এখানে টাল করে রাখা ছিল সেটার পেছনে চুপচাপ মানে একেবারে গুটায় গেছে নিজে, ভয়ের চোটে এই শব্দে। এবং একটু পরে দেখলেন মানে ওই যে চাচা কি পড়তেছে আর একটা টপ টপ শব্দ হইতেছে, টপ টপ শব্দ হইতেছে। তো টপ টপ শব্দটা তিনি বোঝার চেষ্টা করলেন কি, দেখতেও তো যায়, মানে রিপনের কিউরিয়াসিটিও তো আছে। তো সে আবার ওই ফাঁক দিয়ে আস্তে করে উকি দিলেন, দেখলেন যে সেই চাচা হাতের মধ্যে একটা এরকম কাঠের মুগুরের মতো নিছে, সেটা দিয়ে মাটিতে মারতেছে। মাটিতে মারা দিয়ে টপ টপ করে শব্দ হচ্ছে। বেশ খানিকক্ষণ করার পরে হঠাৎ করে মনে হলো ওই ঘরের দরজার মধ্যে খড়খড় খড়খড় করে শব্দ হলো। মানে কাঠের দরজা তো, 2 পাল্লার কাঠের দরজা, পুরোনো আমলের। খড়খড় খড়খড় করে শব্দ হলো, মনে হলো যে মানে কেউ কাঁপাইতেছে দরজা। সাথে সাথে দেখলো যে চাচার এই যে মন্ত্র পড়া আরও জোরে হয়ে গেছে, স্ট্রং। এবং তারপরে রিপন ফিল করলো সারা ঘরে যে আবহাওয়া ছিল, মানে মোটামুটি তখনকার সময় ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাটা ভয়ঙ্কর ঠান্ডায় রূপ নিল, মানে একটা কাঁপুনি উঠে যাওয়ার মতো শীত। কিন্তু সেখান থেকে দেখতেছে ওই যে চাচা বসে আছে তার মধ্যে কোনো ভ্রুক্ষেপ নেই। তারপরে সে ফিল করলো যে ঘরের মধ্যে একটা কোনো কিছুর উপস্থিতি, এবং যে মোমবাতিটা আছে মোমবাতিটা চরমভাবে কাঁপা শুরু করলো, মনে হলো বাতাসে কাঁপতেছে, এইভাবে শিখাটা এরকম হচ্ছে। এক পর্যায়ে দেখলো যে চাচা হাত দিয়ে একটা তালি মারলো মোমবাতির সামনে, মোমবাতিটা ঠাস করে নিভে গেল। এই মোমবাতি নেভার সাথে সাথেই সে খেয়াল করলো রুমের মধ্যে একটা অবয়বটা বেশ ভয়ঙ্কর। সে বুঝতে পারতেছে হারিকেনটা কিন্তু ডিম করা ছিল, হারিকেনের আলোতে সে বুঝতে পারতেছে যে যেই অবয়বটা সে দেখতেছে একটা মানুষের অবয়ব হবে, বেশ উঁচু, 7 ফিটের মতো উচ্চতা হবে এরকম, এবং চুল বড় বড়, তার চেহারা দেখা যাচ্ছে না, চুলগুলো বড় বড়, এইভাবে দাঁড়ায় আছে। হঠাৎ করে 2 হাত মেলে ওই কর্নার থেকে সরাসরি রিপনের আলনার দিকে ছুটে আসলো, যেখানে রিপন ছিল কাপড়ের এখানে। এবং একেবারে রিপন তার কানের সামনে শুনলো যে এখানে লুকায় আসো স্ক্যান ভাইরা। মানে এটা শুনে রিপনের মানে একেবারে হার্ট বিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সে একটু তাকায় শুধু দেখলো একটা মুখ, সে মুখের চেহারা নাই, মানে অন্ধকার একটা মুখ, এবং চুলগুলা বড় বড়, তার দিকে ঝুঁকে আছে, আর কেমন একটা গন্ধ, মানে সেই গন্ধটাও সে এক্সপ্লেন করতে পারবে না যে এরকম কোনো স্মেল আগে পাইছে বা কিছু। তো রিপন বেহুশ হয়ে গেল, তার আর সেন্স নাই। এরপরে রিপনের যখন সেন্স ফিরছে, সে নিজেকে আবিষ্কার করলো তাদের বাড়ির উঠানে সে শুয়ে আছে, এবং তার বাবা মা একদম উদ্গ্রীবভাবে তার দিকে তাকায় আছে। আর দূরে সে কণ্ঠ শুনলো, সেই কণ্ঠটা হচ্ছে সেই যে চাচার। সে বলল যে ছেলেরে দেখা রাখো না কেন, আমার ঘরে আইছে, তখন আমি একটা চালান দিতেছিলাম, এই সময় আমার ঘরে আইছে, এই তো অবস্থা খারাপ, ওর অবস্থা তো আরও খারাপ হইব, ওরে ভালো কোনো হুজুর দেখাও, ভালো কোনো হুজুর দেখাও, ওর কিন্তু খারাপ অবস্থা হইব, এটার কিন্তু আমি দায় নিব না। তাই বলে শুনলেন যে ওই চাচা চলে গেল এখান থেকে, মানে কথা বলতে বলতে বিড়বিড় করতে বকা দিতে দিতে চলে গেল এখান থেকে। তো রিপনের বাবা তখন জিজ্ঞেস করতেছে, ঠিক আছিস বাবা, ঠিক আছিস, তুই ঠিক আছিস? তো রিপন কোনো কথা বলতে বলতে তার মাকে বললো পানি। তো তার মা তাকে পানি দিল খেতে। তো সে পানি খেয়ে সে উঠে বসলো। তার বাবা বলতেছে, কই গেছিলি তুই, কেন গেছিলি? মানে ওই যে চাচা তার নাম ধরে বলছে ওর বাড়িতে কেন গেছিলি? তো সে আর কোনো উত্তর দিতে পারছে না। তার মা বললো, আচ্ছা ছেলের আর বকা দিয়েন না। ঘরে নিয়ে আসলো, এনে তাকে শোয়াই দিছে। রিপনের কেন জানি ভয় লাগতেছে, এবং গভীর রাত তখন, সে বুঝতে পারছে যে রাত বেশ গভীর। তো সে শুয়ে আছে, সে তার মাকে যেতে দিচ্ছে না, বলতেছে যে তুমি আমার সাথে থাকো, তুমি যেও না। তো তার মাও তার সাথে থাকলো। তো দরজা বন্ধ করে একসময় তাদের ঘুমানোর টাইম হয়েছে, মানে ঘুমায় যাবে সবাই, টায়ার্ড হয়ে গেছে। রিপনকে হয়তো রাতের বেলায় নিয়ে আসছে ওই চাচা এখানে। তো দরজা লাগানো, ঘুমায় যাবে। তো তার মা আস্তে করে হারিকেনটা মানে কমাই দিয়ে শুয়ে থাকলো ছেলের পাশে। তো রিপন শুয়ে আছে, হঠাৎ সে বুঝতে পারলো যে তার শরীরের টেম্পারেচার বাড়তেছে। সে বলতেছে, মা আমার গা পুড়িয়ে যেতেছে। তো তার মা ধরে দেখলো যে হ্যাঁ আসলে তো তোর গায়ে জ্বর, গা পুড়িয়ে যেতেছে, তারা আমি পানি নিয়ে আসি। তো তার মা গেল তার জন্য ওই জলপট্টি আনতে, আর কি ওই যে ভিজা কাপড় দিয়ে এরকম। তো যখন জলপট্টি আনতে গেছে, রিপন হঠাৎ বুঝতে পারলো তার মাথার কাছে পাশে কেউ দাঁড়ানো, একদম কানের কাছে তারে শুনতেছে। সে তাকে বলতেছে, তরে লইয়া যামু, তুই আইসিলি ওখানে দেখতে, তরে লইয়া যামু, দেখবি না আমারে, তেহামো এরকম বলতেছে। আর রিপন না না করে চিৎকার করে মা মা বলে চিৎকার শুরু করলো।
তো তার মা হুড়মুড় করে আসলো ঘরের মধ্যে, সে মালসা হাতে যাবে, দেখলো যে ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু রিপনের মুখ দিয়ে তার মা দেখছে যে তার মুখ দিয়ে ফেনা ভাঙতেছে। তো তার মা তো চিৎকার চেঁচামেচি শুরু করলো, তার বাবা উঠে আসলো এবং তাকে দেখা গেলো তার জ্বর আর কমতেছে না, রাতের মধ্যে সে প্রলাপ বকতেছে। তো তার গা মুছে দিল, গা মুছে দিয়ে তো পরদিন ওই দিন রাতটা ওইভাবে গেছে, রিপনের অনেক জ্বর, রাতের বেলা সে মানে বেঘরে ছিল, মাঝে মাঝে সে প্রলাপ বকতেছিল। তো পরদিন সকালবেলা রিপনের বাবা গেলেন ওখানকার মসজিদের ইমাম সাহেবের কাছে এবং বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে। তো ইমাম সাহেব বললেন যে দেখেন, এখানে তো ওই যে ওই চাচার কথা বললো যে ওই লোকটা আসলে কি বলবো, সে এইসব জিন চালান করে, এগুলা করে। এখন সে আপনার ছেলে যদি ওখানে যায় এরকম কিছু হয়ে থাকে, তো এটা তো খারাপ, জিনের আসর হয়েছে তার। এখন এগুলা ওরেই বলেন আপনি করতে, আর আমি এসে ঝেড়ে দিতে পারি, আমি এসে ঝেড়ে দিই, কিন্তু ওর যেহেতু ওখান থেকে হয়েছে ও এটাই করতে পারে, আর আমিও তার সাথে কথা বলবো। তো ওই রিপনের বাবা হুজুরকে নিয়ে তাদের বাসায় আসলেন আর খবর পাঠালেন আরেকজনকে দিয়ে, ওই চাচাকে। তো ওই চাচা নাকি বলে পাঠিয়েছেন সে আসবে না, তার ছেলে কেন আসছে এখানে, ইত্যাদি ইত্যাদি। তো তখন হুজুর বললেন আচ্ছা আমি ঝেড়ে দিই আগে। তো হুজুর রিপনদের বাসা বন্ধ করলেন, বন্ধ করে ঝেড়ে দিলেন। ঝেড়ে দিয়ে রিপনকে বললেন যে আমি যতটুকু করার করছি, এর বেশি আমি আসলে খুব কিছু করতে পারবো না, আমার উস্তাদ এইসব ব্যাপারে তিনি ভালো জানেন, তিনি রুকাইয়া করতে পারেন, আমি ওরকম ভালো রুকাইয়া পারি না, তবে আমি ওকে ঝেড়ে দিয়েছি, আপনার ঘরটা বন্ধ করে দিয়েছি, এখানে আসবে না, ছেলেকে একটু দেখে রেখেন, আর ঘর থেকে আপাতত বেরোতে দিয়েন না, আমি আমার উস্তাদের সাথে কথা বলে দেখবো, যে সময় করে নিয়ে যেতে পারলে ভালো এখানে। তো রিপনের বাবা ওইটাতেই সন্তুষ্ট হইলেন এবং তাকে ঘরের মধ্যে রাখলেন। তো রিপনের দেখা গেছে জ্বর আসতেছে, শরীর ভালো না, সে কাতরাচ্ছে এবং দেখা গেছে সন্ধ্যার পর থেকে সে জানলার দিক তাকায় ভয়ে চিৎকার করে ওঠে আর বললো ওই যে আসতেছে আসতেছে এরকম। তাদের এখানে জানলার উপরে একটা গাছ আছে, গাছের দিকে তাকায় বলে আসতেছে আসতেছে, এরকম ভয় পায়। তো মানে একটা ভয়ঙ্কর অবস্থা। তো তার বাবা মা খুব এটা নিয়ে টেনশনে আছে। তো রাতের বেলা তার আম্মা তাকে রেখে গেছে ওই খাবার দাবারের ব্যবস্থা করতে, তাদের বাড়িতে খুব বেশি মানুষ ছিল না, তো খাবারের ব্যবস্থা করতে গেছে, এসে দেখে রিপন নাই, তার বিছানার মধ্যে রিপন নাই। তো তার মা তো ভয়ে মানে চিৎকার করে উঠছে, তার বাবাও তাড়াতাড়ি আসছে, কি ব্যাপার। তো খুঁজতে গেছে তাকে, হারিকেন নিয়ে তার বাবা দৌড়াচ্ছে ও উঠানের মধ্যে দিয়ে, উঠায় দেখতেছে কোথায় গেছে, পাশ দিয়ে এদিক, মানে একবারে দিশেহারা অবস্থা। তো তাকায় দেখে দূরে মনে হইতেছে গান গাওয়ার শব্দ আসতেছে এবং গানের কণ্ঠটা রিপনের সাথে মিলতেছে, বাট বেশ ভয়ঙ্কর। তো কি ব্যাপার, তো তার আব্বা আস্তে করে হারিকেন নিল এবং রিপনের এক চাচা ছিল তাকে ডাকলো, দুইজন মিলে ওখানে লাঠি নিয়ে গেল যে কি হয়েছে ওখানে কি, আর গানের শব্দটা অন্যরকম এবং এই গানের যে কথা বা কিছু তারা গ্রামে খুব একটা শুনে না, এরকম কেমন একটা কথা দিয়ে সে গান গাইতেছে। তো যে দেখে তাদের ওখানে একটা তেঁতুল গাছ ছিল এবং তেঁতুল গাছটা মাঝে মাঝে বেশ সবুজ হয়ে যায়, আর মাঝে মাঝে পাতা পাতা পড়ে একেবারে বিবর্ণ হয়ে যায়, ফলও থাকে না। তো সেই তেঁতুল গাছের গোড়ায় বসে রিপন গান গাইতেছে এবং মানে অদ্ভুত গান, এই গানের কথাও তারা শুনে নাই, তার কণ্ঠও বেশ অন্যরকম হয়ে গেছে, মানে তার যে ইউজুয়াল কণ্ঠ সেটাও না। তো তার বাবা মানে তার চাচা ভয়ে আর সামনেই যাবে না, রিপনকে দেখে ভয় পাইছে। তার বাবা তার চাচাকে দাঁড়া করার সামনে গেছে হারিকেন নিয়ে বলতেছে বাবা তুই এখানে কেন আসছোস বলে ডাকতে গেছে। তো ফট করে রিপন তার বাবার দিকে তাকায়, দেখে যে রিপনের চোখ উল্টায় গেছে, মানে চোখের মানে তার মনি উপর দিকে উঠে গেছে, আর সে হা হা করে হাসতেছে তার বাপকে দেখে। তারপর বাবার নাম ধরে এটা সেটা বলা শুরু করছে। তো বাপ তো সে আর ওইটা নিয়ে কেয়ার করে নাই, সে সামনে গেছে, যে রিপনকে যখন ধরছে রিপন ঝাড়া মেরে তার বাবার থেকে ছুটা হয়েছে, অনেক শক্তি তার শরীরে। যাই হোক তার বাবা কসরত করে রিপনকে ধরে রাখতে পারে না, কঠিন অবস্থা। শেষ পর্যন্ত তার চাচাও আসে, দুইজনে মিলে তাকে টেনে বাসায় নিয়ে আসে, তাকে রাখাই যাইতেছিল না। পরে বাসার তাদের যে মোটা গাছের খুঁটি ছিল সেটার সাথে বেঁধে ফেলে রিপনকে, কারণ অন্য কোনো উপায় নেই। সে চিৎকার করতেছে, গড়গড় করতেছে, তার মুখ দিয়ে লালা ঝরতেছে, ভয়ঙ্কর অবস্থা এবং বলছে যে সবাই শেষ করে দেবো। এবং যখন রিপনকে এরকম তারা বেঁধে ফেলছে, রিপন গড়গড় করতেছে, আর ওই যে তাদের বাসার পাশে একটা তাল গাছ ছিল ওটার দিকে তাকায় হা এরকম করতেছে, শব্দ করতেছে। এই সময় তাদের যে টিনের চাল সেটার উপর বলতেছে অসংখ্য ঢিল উড়ে আসতেছে কোনো জায়গার থেকে, যে ঢেলা, মাটির ঢেলা ঠাড়াম থাড়াম করে পড়তেছে, ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক তার বাবা যতটুকু যা জানতো দোয়া কালাম, তার চাচা যতটুকু জানতো দোয়া কালাম, এগুলো পড়াশুনো করছে। তো একটা সময় যে সে মানে টায়ার্ড হয়ে গেছে রিপন, সে ওরকমভাবে আছে। তো এই অবস্থায় রিপন সারা রাত ছিল এবং সে গড়গড় করছে, আর ওই যে কুটির সাথে বাঁধা অবস্থায় সে গান টান গাইছে এরকম।
এবং সেই গানগুলো অদ্ভুত। বাসার মধ্যে যারা ছিল এবং মেয়ে মানুষ যারা ছিল তারা ভয়ে একদম শেষ ওই শব্দ শুনে, এবং একটু পর পর এর নাম ধরে ডাকে, তার নাম ধরে ডাকে, এবং এক একজনকে বলে যে তো তুই এটা না এটা করছিলি, তোর না এই ঘটনা, মানে এক একজনকে তাদের লাইক সিক্রেট বলা শুরু করছে। এবং সবাই তো চুপসায় গেছে এটাতে। এবং এরকম করতে করতে যখন নাকি আজান দিল, ফজরে আজানের সময় দেখা গেল যে সে চুপ, আর কোনো শব্দ নাই। তো তখন তারা বাবা কাকা তারা খুব একটু রিল্যাক্স হইলো যে ছেলেটা এখন মনে হয় একটু ঠিক আছে। যাই হোক, তাকে দোয়াজুরিত পড়ে দিল। তার মা ওই যে হুজুর যে পড়া পানি দিচ্ছিল সেটা ছিটাই দিয়ে তাকে ওইভাবে রাখলো, চিন্তা করতেছে তাকে খুলে দিবে কিনা। যাই হোক, পরে খুলে দিয়ে রুমে আনলো এবং বললো, তার বাবা বললো যে আসলে আর কোনো উপায় নাই, এই বড় হুজুরের কাছে নিতেই হবে। তো ওই তারা গেলেন ওই মৌলভী সাহেবের কাছে এবং তিনি বললেন যে হ্যাঁ, আমি আমার ওস্তাদের সাথে কথা বলছি, উনি বলছে নিয়ে যেতে পারে, তবে সাবধানে নিতে বলছে, ওরে কিন্তু নিতে দিতে চাইবে না ওইদিকে। তো যাই হোক, আর বাবা চাচা শক্ত করে রিপনকে ধরে তারা নিয়ে গেল, এবং রিপন তখন নর্মাল, সে কিছু করতেছে না। তো তারা তারপরে শক্ত করে ধরে তাকে ভ্যানে বসায়, 3 চাকার ভ্যানে বসায় নিয়ে গেল, সাথে এক গাছি দড়িও রাখলো, যদি সেরকম হয় বেঁধে ফেলবে তারা। তো যাচ্ছে ওই ইসের দিকে, ও মৌলভী সাহেব আছে ভ্যানের মধ্যে। তো ঠিক যখন নাকি ভ্যানটা একটা কালভার্টের উপর উঠছে, পাশের নিচে এরকম নদীর গেছে, হঠাৎ করে রিপন উঠে লাফ দিয়ে নদীতে পড়তে গেছে। তাকে শক্ত করে ধরে ফেললো, মানে তার বাবা চাচা দুইজনে। সে তখন ছটফট শুরু করছে, মানে তার মানে জাগা যাচ্ছে না ওইখানে। তো ওইখানে তারে বেঁধে ফেললো, বেঁধে তারপর তারে নিয়ে গেল ও তাদের হুজুরের ওস্তাদের বাড়িতে। তো ওস্তাদের বাড়িতে আসার পর সে ওখানে মানে থাকবেই না, মানে সে ঢুকবে না। যেরকম অবস্থা, চিৎকার চেঁচামেচি করতেছে, এটা সেটা বলতেছে। তার বাবা চাচা তাকে ধরে রাখতে পারতেছে না, সে পা দিয়ে আটকায় ফেলতেছে, ঢুকবে না, এরকম অবস্থা। তো হুজুর গিয়ে তাকে কিছুক্ষণ দোয়া পড়ে ফু দিল, তো হুজুরকেও সে উল্টাপাল্টা বলতেছে। তো তখন হুজুর তাড়াতাড়ি বাসার ভিতরে গিয়ে তার ওস্তাদকে ডাকলেন, বললেন যে ওস্তাদ এরকম আনছি, ওতে এরকম করতেছে। একটু পরে ওই ওস্তাদ দরজা খুললেন। তিনি অনেক বড় সুফি টাইপের মানুষ। তিনি দরজা যখন খুললেন, তাকে দেখেই নেতায় গেল রিপন, সাথে সাথে উনি সামনে আসার পরে নেতায় গেল। তো তিনি হাত দিয়ে ইশারা করলেন ভিতরে নিয়ে আসার। তো ভিতরে নিয়ে আসলো, এসে তিনি বসলেন ওকে নিয়ে, রিপনকে নিয়ে। তো রিপন একদম ঢুলে পড়েছে, তার সেন্স নাই। তো ওস্তাদ যখন ঝাড়তেছে বারবার, তো সে এরকম কেঁপে উঠতেছে, অনেক এরকম শরীরের মধ্যে একটা ঝাঁকুনি মেরে উঠতেছে। তো এক পর্যায়ে ওস্তাদ বললেন যে তাকে মানে দোয়া পড়ে বললেন যা বলছে। তখন রিপন পড়ে গেল, মানে কাত হয়ে পড়ে গেছে। তো বেশ খানিকক্ষণ পর রিপনের সেন্স আসে, সে এরকম মানে তাকাচ্ছে, কিছু বুঝতে পারতেছে না। তো তার বাবা বললো, বাবা কি হয়েছে? রিপনও বলতেছে যে আমি কোথায় আসছি, কিভাবে আসছি, কোথায় আসছি, এরকম বলতেছে। তো তখন হুজুর বললো চুপ, ও এখন অনেক কিছু মনে করতে পারবে না, ওর অনেক কিছু মনে নেই, থাক এগুলো বাদ দেন এখন না। আমি তাকে দোয়া পড়ে দিতেছি আর বিভিন্ন রকমের এই করে দিতেছি। পানি একটা তাবিজ লিখে দিচ্ছে, বলছে এটা পানিতে ভিজায় সেই পানিটা খেতে। সাথে সাথে তিনি একবার খাওয়াই দিয়েছেন তাকে দিয়ে, এবং একটা বোতল দিলেন, জমজমের পানি আছে, সবসময় ওকে খাওয়াবেন, মাথার মধ্যে হালকা 2 ফোঁটা দিয়ে দিবেন, পানি যেন আজেবাজে জায়গায় না পড়ে। আর তিনি একটা এনভেলপ লিখলেন, একটা চিঠি দিলেন এনভেলপে ভরে বললেন যে এইখান থেকে মানে ওনার বাড়ি থেকে বের হয়ে সোজা যে শেষ মাথায় বসে, এটা শুধু রিপনের আব্বাকে বসে আপনি যাবেন, ছেলে উল্টাপাল্টা করবেন আপনার সাথে, ওকে নিয়ে আপনি যাবেন আমার বাড়ি থেকে বের হয়ে ওই যে দক্ষিণ দিকের রাস্তা, এটা দিয়ে সোজা যাবেন, গিয়ে শেষ মাথায় দেখবেন বায়ে চলে গেছে, ওখানে গাছগাছালি বেশ, কিন্তু মানে নীরব, ভয় লাগবে আপনাদের কাছে যেতে। হ্যাঁ, ওইখানে কিন্তু যাবেন, আপনার ছেলেকে নিয়ে ভয় পাবেন না। আপনি যদি ভয় পাওয়ার মতো কিছু দেখেন বা শুনেন তাও ভয় পাবেন না। যাবেন, ওটা শেষ মাথায় গেলে দেখবেন একটা জায়গা, একটা বটতলা আছে, এই বটতলাতে একজন বয়স্ক মানুষ বসে আছে, দাড়ি দুড়িওয়ালা দরবেশের মতো। ওনার হাতে আপনার ছেলেকে দিয়ে চিঠিটা পাঠাবেন, উনি শুধু চিঠিটা হাতে নিবে, চিঠিটা হাতে নেওয়ার পর আপনি চলে আসবেন। আর আসার সময় পিছনে যদি কিছু দেখেন শোনেন ডাক দেয়, পিছনে আর তাকাবেন না, সোজা চলে আসবেন আপনার ছেলেকে নিয়ে। বুঝতে পারছেন? তো এটা বললো রিপনের বাবাকে সে ওস্তাদ। বললো আচ্ছা ঠিক আছে। তো চিঠিটা দিল, বললো যে অবশ্যই চিঠি আপনার ছেলে জানি দেয়, আপনি কিন্তু দিয়ে দিবেন না, খবরদার। আর চিঠি দিয়ে যখন ঘুরে আসবেন, যত শব্দ শুনবেন, আপনাকে যদি ডাক দেয়, আপনার নাম ধরেও ডাকে, আপনি পিছন ফিরে তাকাবেন না, আপনার ছেলেও না, চলে আসবেন। আচ্ছা, যাই হোক, চিঠিটা নিয়ে ওনার কাছ থেকে বিদায় নিয়ে তো ওনাকে ওই ওস্তাদকে হাদিয়া দিতে চাইলেন ওনারা। ওস্তাদ বললেন না, হাদিয়া লাগবে না, যান, ছেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, যান, বলে বিদায় দিয়ে দিলেন। তো তারা বের হয়ে বাসা থেকে ঠিক তার চাচা এবং ওই হুজুর দাঁড়ায় থাকলেন, এবং রিপনের বাবা রিপনকে নিয়ে হেঁটে গেলেন, ঠিক ওই যে দক্ষিণ দিকে হেঁটে ওইভাবে করে রাস্তার মাথায় যে যেখানে ঢুকলেন, সেখানে রিপনের বাবা দেখতেছেন যে দুই পাশে গাছ গাছালি, অন্যরকম মানে পরিবেশটা, মানে একটা মানুষ কেন কিচ্ছু নাই, এবং দিনের বেলা অন্ধকার হয়ে আছে এখান দিয়ে রাস্তাটা।
মানে আসলে ভয় লাগতেছে। তো রিপনের বাবা চিন্তা করলেন যে ছেলের জন্য কি কষ্টটাই করতে হইতেছে এখন। যাই হোক, হেঁটে হেঁটে যাচ্ছেন এখান দিয়ে, এবং তাদের কাছে মনে হইতেছে, রিপনের বাবার কাছে মনে হইতেছে তার আশেপাশে এই দিনের বেলা এই অন্ধকার হয়ে আছে ছায়া, ওটার মধ্যে সর করে কেউ একজন আসতেছে এবং ফিস করে কথা শুনতে পাইতেছেন তিনি, যে কেউ ফিসাইতেছে আশপাশে। যাই হোক, রিপনের বাবা খুব ভয় পেলেন, এবং রিপন একটু পরপর কেমন ঘাড় এরকম কাত করতেছে, বারবার কাত করতেছে, এবং সে নিজের ঘাড়ে চড় মারে, নিজের হাতে চড় মারে, এরকম একটা অবস্থা। এবং দেখা গেল যে দূরে যখন নাকি বট গাছ দেখা গেছে, বট গাছের তলায় এখান থেকে দেখতে পাচ্ছেন রিপনের বাবা যে একজন বয়স্ক দরবেশের মতো মানুষ বসা, এরকম বড় দাড়ি ঝুলে আছে। তার কাছে আসার আগে রিপন জানি কেমন গোঙানো শুরু করলো, এই করলো। তারপর মানে কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। তো রিপনের বাবা আরও সামনে নিয়ে গেলেন, কিন্তু রিপন প্রোটেস্ট করতেছে না, মানে যাবে না এরকম না, কেমন জানি করতেছে। রিপন এরকম করতে দেখে রিপনের বাবা একটু ভয় পাইছে, চিন্তা করছে এনভেলপটা নিজে হাতে দিবেন কিনা ওখানে যে। পরে চিন্তা করলেন যে না, এটা দিলে তো আসলে মানা করে দিছে, বারবার সমস্যা হতে পারে। তো তিনি রিপনের হাতে এনভেলপটা ধরাই দিলেন। তো রিপন যখন এনভেলপটা নিছে, রিপনের বাবা দেখলেন রিপনের চোখ কিন্তু উল্টে গেছে, মানে চোখের ওই যে মণি উপর দিকে চলে গেছে, এবং সে গোঙাইতেছে কেমন জানি, মানে ব্যথা পেলে ভয় পেলে যেরকম করে সেরকম। তো কিন্তু এনভেলপটা নিছে, সে নিয়ে তখন রিপনের বাবা বললো যাও দিয়ে আসো। এবং দেখলেন রিপন কেমন করে জানি মানে অদ্ভুতভাবে হাত পা বাঁকাইতে ওই দরবেশের কাছে গেলেন। তো মানে এখান থেকে দেখতেছেন রিপনের বাবা, তো তিনি ওই রিপনকে দেখে ভয় পেতেছেন। রিপন যেভাবে অদ্ভুতভাবে হাত পা বাঁকায় গেল হুজুর ওই দরবেশের কাছে, এবং গিয়ে গলা টলা একদম বাঁকায় কেমন করে যেন একটা সালাম দিল। এটা রিপনের এইভাবে করে সাধারণ মানুষ সালাম দেয় না। তো দরবেশ তার হাত থেকে চিঠিটা নিল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলে তিনি নিলেন, ওই চিঠিটা নিলেন, নিয়ে বললেন যাও আর আসবা না বলে এরকম করে তিনি বিদায় দিলেন। দেখলেন যে রিপন ঘুরে মাথাটা নিচু করে হেঁটে হেঁটে আসতেছে সামনে, এবং ঠিক তার কাছে এসে রিপন পড়ে গেল, একদম ধাপ করে পড়ে গেল। তিনি তাড়াতাড়ি ছেলেকে ধরলেন, ধরে তিনি তুললেন। তোলার পর দেখলেন যে হ্যাঁ, রিপনের আছে, মানে শরীর একদম হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এবং ওই ভাবটা চলে গেছে একটু আগে যেন ঘুমাইতেছিলেন। তো তিনি রিপনকে নিয়ে হাঁটা ধরলেন। এই সময় পিছনে প্রচণ্ড একটা ভয়ঙ্কর চিৎকার শুনলেন তাদের কানের কাছে, ঠিক তাদের পেছনে কানের কাছে ভয়ঙ্কর একটা চিৎকার, এবং মনে হলো যে তাদেরকে থামতে বলতেছে। তারা আর থামলেন না, যেহেতু নিষেধ করছে, ওই যে মানা করে দিয়েছিলেন বড় হুজুর যে এখানে থামা যাবে না। তিনি তাড়াতাড়ি রিপনকে নিয়ে, রিপন একদম ঝুলে যেতেছে এরকম অবস্থা, এবং মানে পড়ে যাবে এরকম একটা অবস্থা। তো তার বাবা তাকে অনেক কষ্ট করে ধরে তার শরীরটা পুরো ভার নিয়ে নেন কাঁধে, তারপর হেঁটে হেঁটে আসতেছেন। আর পিছনে তিনি শুনতেছেন তাদের ঠিক পেছনে কেউ হাউমাউ করতেছে, কেমন জানি মানে গলা টলা বাঁকা হাউমাউ করতেছে। পিছনে তাকাইলেনই না তিনি, বুঝলেন যে এত ভয় পেয়েছেন রিপনের বাবা, জীবনে এরকম ভয় পান নাই। তো এরকম করতে করতে ঠিক ওই গলির মাথায় আসলেন, তখন দেখলেন যে শব্দটা থেমে গেছে। তারপর ডান দিকে মন নিয়ে দূরে দেখেন যে ওই যে তার ভাই হুজুর ওনারা দাঁড়ায় আছেন। তো ওখানে কাছাকাছি আসেন, এসে দেখলো যে রিপনকে তাড়াতাড়ি তার চাচাও ধরে তারা সামনে নিয়ে গেল। তারা যে ভ্যান করে নিয়ে আসছিল সে ভ্যানে উঠেলো, এবং আস্তে ধীরে বাসায় নিয়ে আসলো তারা। এক সময় তখন অলরেডি তাদের বিকাল পড়ে গেছে। তো এরপর থেকে রিপন আর কোনো অন্যরকম ক্ষতিগ্রস্ত হয়নি, আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে। এবং সেই যে বড় হুজুর তিনি বলছিলেন যে ওই যে চাচা যেই লোকটা ওদের, সে আসলে জিনের সাধনা করে, তার সাথে আপনাদের কোনো অ্যাসোসিয়েশন দরকার নাই, ছেলেকে মানা করবেন কখনো যেন সেই লোকটার ভিটা বাটির আশেপাশে না যায়, কোথাও তার আশেপাশে যেন না যায়, কারণ ওই লোকের ওখান থেকে ভয়ঙ্কর একটা জিন সে আপনার ছেলের উপরে ভর করছিল, ও বলে দিয়েছিল বড় হুজুর। তো এজন্য এরপর থেকে আর তিনি চেষ্টা করতেন যে কখনোই নিজের ছেলেকে চোখের আড়াল না করতে। আর রিপন আর ওদিকে যায়নি, রিপন প্রচণ্ড ভয় পেয়েছিল, আস্তে ধীরে সে সুস্থ হয় এবং সেইভাবে তার জীবনযাপন করে। তো এই ছিল তানভীর আহমেদের শেয়ার করা ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম যশোর থেকে। ওখানে একজন আমাদের দুঃসম্পর্কের আত্মীয়কে খোঁজার দায়িত্ব দেন আমার আব্বু, যার কারণে আমি একজন অভিজ্ঞ এবং বয়স্ক রিক্সাওয়ালাকে খুঁজছিলাম। এই কারণে আমি খুঁজে একজন বয়স্ক রিক্সাওয়ালাকে বের করি, এবং তার কাছে যখন আমি বিস্তারিত বললাম, তিনি আমাকে সত্যি আইডিয়াটা দিতে পারলেন এবং আমাকে গন্তব্যেও নিয়ে গিয়েছিলেন। ফেরার সময়
আমি ওনার সাথে যে আমার ভাড়া মেটানো ছিল তার থেকেও বেশ কিছু টাকা আমি বেশি দেই এবং ওনাকে চা খাওয়ার আমন্ত্রণ জানাই। তো উনি সানন্দে চা খাওয়ার আমন্ত্রণ উনি গ্রহণ করেন। তবে ওই সময় ছিল রমজান মাস। তো যেহেতু রমজান মাস, এই কারণে আমি বলেছিলাম যে আপনি ইফতারের পরে আসেন। আর আমি যেই জায়গাটাতে যশোর ওই সময় ছিলাম ওইটার খুব কাছাকাছি ওনার বাসা, যার কারণে ইফতার এবং তারাবির মধ্যবর্তী সময়ে ওনার সাথে আমার বেশ কিছু কথোপকথন হয়। তখন উনি একটি ঘটনা বলে, যে ঘটনাটি উনি সচরাচর কাউকে বলেন না, ওনার নাম প্রকাশ না করার শর্তে ঘটনাটি আমাকে শেয়ার করার অনুমতি দিয়েছিলেন। আর আমি যতদূর মনে পড়ে 2016 সালে এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম। উনি আমাকে যেভাবে বলেছেন আমি চেষ্টা করব ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। উনি প্রথম জীবনে যখন ওনার বয়স ছিল 22 কি 23 বছর, মানে একদম টকবগে যুবক, মানে কৈশোর থেকে সবে যৌবনে পদার্পণ করেছেন, একদম টকবগে একটা যুবক ছিল। কিন্তু ওনার টাকা পয়সার প্রতি বেশ মোহ ছিল। কিভাবে বেশি টাকা উপার্জন করা যায় অল্প পরিশ্রমে, উনি এই চিন্তা করতেন। আর উনি অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন। তো ওনার সাথে কোনো কারণে একজন ব্যক্তির পরিচয় হয়। ওই ব্যক্তির সাথে ওনার বেশ আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। শুরুতে উনি বুঝতে পারেননি ওই ব্যক্তি আসলে কি ধরনের প্রফেশনের সাথে জড়িত। আস্তে আস্তে জানতে পারেন যে উনি আসলে একজন কাফন চোর। তো তার সাথে থেকে থেকে সেও এই কাফনের কাপড় চুরি করা শুরু করে। যে যখন কাফনের কাপড় চুরি করে বিক্রি করার পরেও খুব বেশি টাকা হাতে আসে না, তখন ওনারা চিন্তা করতে থাকেন যে কিভাবে বেশি টাকা উপার্জন করা যায়। তো ওই সময়ে মেডিকেল কলেজের স্টুডেন্টদের তাদের লেখাপড়ার জন্য কঙ্কাল, মানে মানুষের কঙ্কালের দরকার হতো। তো বিভিন্ন মানুষ চড়া দামে মানুষের কঙ্কালগুলো এই মেডিকেল স্টুডেন্টদের কাছে বিক্রি করতো, যেটা এখনও শোনা যায় যে এই ঘটনা ঘটে। তো তারা তো সরাসরি কঙ্কাল চুরি করা, এটা তো মানে বাহিরের কোনো মানুষের জন্য টাফ। তারা কি করতো, লোকাল কিছু এজেন্ট নিয়োগ করতো, তাদের মাধ্যম দিয়ে কঙ্কাল সংগ্রহ করত। তো ওই ব্যক্তিরা কোনো না কোনোভাবে খবর পেয়ে যায় যে এনারা দুইজন, মানে যার কথা বলছি এবং তার গুরু, তার নামও বলা যাবে না সঙ্গত কারণে, তো এনারা দুজন কঙ্কাল চুরি করে। তারা খুব গোপনে তাদেরকে অফার দেয় যে তোমরা কঙ্কাল আমাদেরকে দাও, তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দিব। তো তখন তারা চিন্তা করে যে কাফনের কাপড় বিক্রি করে আর কয় টাকা হয় আমাদের, এর দিকে কঙ্কাল বিক্রি করলে তো বেশি লাভ হয়। তো তারা রাজি হয়ে যায়, তারা কঙ্কাল চুরি করা শুরু করে। তারা প্রথমে টার্গেট করতো যে কোন কবরের বয়স মিনিমাম 6 মাস হয়ে গেছে, কারণ 6 মাস পর হলে কঙ্কাল হয়ে যায় সাধারণত। তো এইভাবে তারা কঙ্কাল সংগ্রহ করতে থাকে এবং মোটামুটি ভালোই টাকা আসতো তাদের দুজনের। তো গুরু শিষ্য মিলে এই অপকর্ম চালিয়ে যেত। কিন্তু বাহিরের লোকজন বা গ্রামের লোকজন খুব তারা ঘুণাক্ষরও বুঝতে পারতো না যে এরা এই কাজ করে। তারা ওই কাফনের কাপড়ও অনেক দূরে নিয়ে গিয়ে বিক্রি করে আসতো, যার কারণে তারা নিজের গ্রামের লোকজন তারা ওইটা ওইভাবে বুঝতে পারতো না। আর পরে যখন কঙ্কাল চুরি করা শুরু করলো, কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে এমনভাবে কবরগুলো সুন্দর করে আবার আগের মতো করে দিয়ে আসতো যে কারো বোঝার উপায় ছিল না যে এর ভেতরে কঙ্কাল নেই। তো বেশ সুচারুরূপেই তারা কর্মকাণ্ড সম্পাদন করছিল। এর মধ্যে কোনো এক তান্ত্রিক, সে কোনো না কোনোভাবে, যেভাবেই হোক, কিভাবে জেনেছে এটা বলা সম্ভব নয়, বাবাকে সেটা বলিও নি, তো সে জানতে পারে এই দুইজন ব্যক্তি কঙ্কাল চুরি করে। তো সেই তান্ত্রিক এদের সাথে যোগাযোগ করে বলে যে কঙ্কাল বিক্রি করে আর কয় টাকা পাও, আর পুরো আস্ত একটা কঙ্কাল উদ্ধার করাও তো খুব ঝামেলা। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড়গোড়গুলো কবর খুঁড়ে সেগুলো দীর্ঘ সময় ধরে একত্র করা, এটা তো অনেক ঝামেলা। এর থেকে আমি তোমাদেরকে একটা অফার দেই, যদি এই কাজটি করো তাহলে আমি তোমাদেরকে অনেক টাকা দেব। জাস্ট দেহের মাথার অংশটা নিয়ে আসতে হবে, তার মানে মাথা নিয়ে আসতে হবে। এটা যে কঙ্কাল আনতে হবে তা না, এমন হতে পারে যে লাশের মাথা কেটে মাথা নিয়ে চলে আসতে হবে। তো ওনারা বলে যে এ আর এমন কি কাজ,
কঙ্কাল বিক্রি করেও তো খুব বেশি মানে টাকা আসছে না আমাদের ধনী হওয়ার মতো। তো যদি শুধু মাথা নিয়ে আসতে পারি তো আরো সহজ কাজ হলো। কিন্তু ওই তান্ত্রিক বলে দেয় যে আমি যেই কবরের কথা বলবো তোমরা শুধু সেই কবরেরই ওই কবর খুঁড়ে সেই ডেড বডির মাথা এনে দিবা, অন্য কোনো কবর হলে হবে না। আর প্রতিটা কাজের জন্য অনেক টাকা পাবা। আর একবার কাজ করার পরে পরবর্তী কাজের মধ্যবর্তী সময়ে যেই টাকা তোমার উপার্জন হবে সেটা দিয়ে ওই মধ্যবর্তী সময়টা বেশ অনায়াসেই তোমরা পার করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওই তান্ত্রিক মূলত বিভিন্ন ডেড বডির মাথা সংগ্রহ করে ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করত। তো উনি ব্ল্যাক ম্যাজিকের কাজে ব্যবহার করুক আর না করুক তা তো এই দুইজনের দেখার বিষয় নয়। তারা চিন্তা করেছে আমাদের দরকার টাকা, তান্ত্রিক কি করুক না করুক সেটা আমরা দেখতে যাব না। যাই হোক, তান্ত্রিক বিভিন্ন ফরমায়েশ দিত যে অমুক গ্রামে একটা কবর হয়েছে, সেই কবর থেকে মাথা এনে দিতে হবে। এখন এটা কিন্তু বেশ টাফ ছিল এই কারণে যে সেই গ্রামে গিয়ে সেই কবর খুঁড়ে মাথায় এনে দেয়া এটা কিন্তু চারটিখানি কথা না। কারণ ওই গ্রামে তাদের পদাচারণা নেই, হঠাৎ করে গেলে লোকজন জিজ্ঞেস করবে যে তোমরা কারা। গ্রাম দেশে যেটা হয় আর কি, যে অপরিচিত লোক দেখলেই একজন জিজ্ঞেস করে যে তুমি কোন বাড়ির আত্মীয় বা কোন বাড়ির অতিথি বা কোন বাড়ির কুটুম, এরকম জিজ্ঞেস করে। কিন্তু এই জন্য তারা কি কাজ করতো যে ওই গ্রামে কামলা হয়ে যেত, মানে ডে লেবার বলতে আমরা যেটাকে বুঝি, বা ডেইলি লেবার আর কি, হ্যাঁ, যে দিন যেত টাকা পেত। তো যাই হোক, এইভাবে ওই গ্রামে গিয়ে আগে পরিবেশ পরিস্থিতি তারা দেখতো, তারপর সুযোগ বুঝে সে কবর থেকে মাথা সংগ্রহ করত এবং সংগ্রহ করে কাছে রেখে দিত। স্বাভাবিকভাবেই তাদের কাজ শেষ হয়ে যেত, তখন তারা মাথা নিয়ে আবার চলে যেত, তারপর সেই তান্ত্রিকের কাছে দিত, যার ফলে ঘুণাক্ষরেও কোনো মানুষ জানতে পারতো না। সবাই ওই দুইজন ব্যক্তিকে জানতো কামলা হিসাবে, এবং কামলা হিসাবেই সত্যি সত্যি তারা যখন কাজ থাকতো না তখন কামলা হিসেবে সে কাজ করতো, যাতে করে মানুষের সন্দেহ না হয় কোনোভাবে। বেশ চালাক ছিল তারা দুজন। এভাবেই চলে যাচ্ছিল দিন। ভয়ের ঘটনা কিন্তু ঘটতো যখন মাথা আনতে যেত। যেমন মাথা যখন আনতে যেত কারো, তখন তারা দেখতো চারদিকে ভয়ানক ঝড় শুরু হয়ে যাচ্ছে, বিশাল বিশাল দৈত্য দানব তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু তারা ভয় পেত না। তারা এতটাই সাহস সঞ্চয় করেছিল এবং এই সাহসের কারণেই এই ধরনের ভয়ঙ্কর কাজগুলো অনায়াসেই তারা দুজন করত। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। অন্য অঞ্চলের একজন ব্যক্তি তিনি দুজন মানুষকে এদের কাছে পাঠায়, এদের গ্রামে পাঠায়। তারা তাদের দুজনকে খুঁজে বের করে বলে যে আমাদের পীর সাহেব হুজুর তোমাদের দুজনকে ডেকেছে, তোমরা সময় করে একটু হুজুরের সাথে দেখা করো। যেহেতু হুজুর ডেকেছেন এবং ওই হুজুরের ওই সময় বেশ নাম ডাক ছিল, উনি খুব আল্লাহওয়ালা এবং পরহেজগার মানুষ ছিলেন, তো তারাও ওই হুজুরের নাম শুনেছিল। যেহেতু অনেকেই সেই হুজুরের সাথে দেখা করতে যেত, দোয়া নিতে যেত, তিনি হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে তাদের দুজনকে ডেকে পাঠালেন। তারা চিন্তা করলো যে আমরা যে এই কাজ করি উনি এবার জেনে যান নাই তো, আবার যাওয়ার পরে কোনো ক্ষতি টতি করবে না তো। তো চিন্তা করলো যেহেতু ডেকে পাঠিয়েছে, যদি ক্ষতি করার ইচ্ছাই থাকতো তাহলে তো ওই লোকগুলো পাঠিয়ে তাদেরকে ধরে নিয়ে যেত, যেহেতু তাদেরকে এমনি ডেকে পাঠিয়েছেন তাহলে যাই। সত্যি তারা দুজন যায়। সঙ্গত কারণে সে হুজুরের নামও আমাকে বলেনি আর কি, যার কারণে আমিও বলতে পারছি না। তো তারা সে হুজুরের কাছে যায়। যেহেতু হুজুরের খুবই সুন্দর চেহারা আর কি, সুন্দর চেহারা বলতে কি আসলে চেহারার মধ্যে এমন এক ধরনের ঔজ্জ্বল্য ভাব বা নুরানি চেহারা বলতে আমরা যেটা বুঝি। তো হুজুর তাদেরকে দেখে বলছে যে তোমরা কি কাজ করো অন্যরা না জানলেও আমি কিন্তু জানতে পেরেছি। ওই সময় অবশ্য আশেপাশের লোকদেরকে সরিয়ে দিয়েছে, তাদের সাথে কি কথোপকথন হয়েছে অন্য লোকরা সেটা জানে না, খালি হুজুর এবং এই দুইজন যে এই কাফন চোর বা লাশ চোর এরা জানে। হুজুর একটা খামের মধ্যে বেশ কিছু টাকা এই দুজনের হাতে তুলে দেন এবং বলেন তোমরা যে কি কাজ করো তা আমি জানি, আমার মৃত্যুর পর তোমরা কিন্তু আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেয়ার জন্য আমার কবর খুঁড়তে এসো না, এটা তোমাদের কাছে বাবা করজোরে আমি মিনতি করছি। এবং আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে যে টাকা তোমরা পাবা তার থেকে বেশি টাকা আমি তোমাদের দুজনকে দিয়ে দিলাম, কিন্তু আমার কথা দাও যে আমার কবরে ঢুকে আমার শরীরের কোনো ক্ষতি করবে না তোমরা।
তখন তারা হুজুরের কথা শুনে খুবই অবাক হয়। প্রথমত হুজুর কিভাবে জানলেন যে তারা এই কাজ করে, তারপরে যেহেতু কোনোভাবে জেনেই ফেলেছেন, হুজুর কেন অ্যাডভান্স তাদেরকে টাকা দিচ্ছেন তারা যেন হুজুরের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিতে না যায়। কারণ তারা আসলে সবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো নিতে যায় না, ওই তান্ত্রিক ঠিক যেই কবরের কথা বলে সেই সমস্ত কবরগুলোতে যায়। তো ওরা আসলে বিষয়টা বুঝতে পারছিল না। তো যাই হোক, তারা কথা দেয় যে ঠিক আছে আমরা এই কাজ করব না। কিন্তু হুজুর তাদেরকে কিন্তু এটা বলেনি যে কথা দাও তোমরা আর কখনোই এই কাজ করবা না, এটা বলেনি। কারণ হুজুর হয়তোবা জানতেন যে এইভাবে তাদের দিয়ে যদি স্বীকারোক্তি আদায় করাও যায় বা আদায় করানোও যায়, তারা হয়তোবা কথা শুনবে না। এমনটা চিন্তা করে হয়তোবা তিনি এটা বলেননি। তিনি শুধু এই কাজটি করেই তাদেরকে বিদায় দিয়ে দেন। তারাও খুশি মনে চলে আসে, কিন্তু মনের মধ্যে চিন্তা উদিত হয় যে এই বিষয়টা কেন হলো বা হুজুর কেন তাদেরকে ডেকে এরকম বললেন। যাই হোক, এই ঘটনার মধ্যবর্তী সময়ে আরও 2-1টা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তারা তান্ত্রিকের কথা মতো সংগ্রহ করেছেন। 6-7 মাস পর হঠাৎ তান্ত্রিক তাদেরকে বলে যে অমুক গ্রামে একটি কবর হয়েছে আজ থেকে 6-7 মাস আগে, প্রায় 6 মাস আগে আর কি। সেই কবর খুঁড়ে তার মাথা নিয়ে আসতে হবে। এখন তারা কিন্তু জানে না যে কার কবরের মানে তারা আনতে যাবে। তো তারপরেও মানে ওই দিন জিজ্ঞেস করেছে যে আসলে এটা কার, কিন্তু তান্ত্রিক তাদেরকে বলেনি। যাই হোক, তাদের তো জানার দরকার নাই উপস্থিতভাবে, কিন্তু স্বাভাবিকভাবে তারা যে কাজটি করতো, কোনো লাশের ওই মাথা আনার জন্য আগে সেই এলাকায় যেত, আগে আশেপাশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতো কামলা হিসাবে থেকে, তারপরে গিয়ে ওই জিনিসটা কাজটা সমাধা করতো আর কি। ওরা ওই গ্রামে গিয়ে অবাক হয়, কারণ হচ্ছে এই কবরটি তার কবর, এটা হচ্ছে সেই পীর সাহেব বা সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কবর, যিনি তাদেরকে প্রায় 6-7 মাস আগে টাকা দিয়েছিল যে খবরদার আমার কবর কিন্তু খুঁড়ে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেও না। তো এদিকে আমাকে যিনি ঘটনা বলছেন আর কি, উনি বলছেন যে তিনি তার ওস্তাদ যে তাকে বলছেন, ওস্তাদ এই কাজটি করা ঠিক হচ্ছে না, কারণ এই হুজুর তো আমাদেরকে টাকা দিয়েছিল। কিন্তু ওই ওস্তাদ বলছে যারা চুপ থাক, দিছে এখন 6 মাস হয়ে গেছে, হাতে টাকা পয়সা নাই, টাকা তো লাগে। তো তান্ত্রিক বলছে হুজুর একবার দিয়ে আর তো দেবে না, উনি তো মারা গেছে। তান্ত্রিক তো আমাদের সোনার ডিম পাড়া হাঁস, কিছুদিন পর পরই আমাদেরকে কাজ দেয়, আমরা সেটা করি তারপর টাকা পাই। তো তান্ত্রিকের কথা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, এইটা বলে তার মানে ওস্তাদ। কিন্তু ওনার কিন্তু মন থেকে আসলে টানে না, কেন জানি টানে না। তো যাই হোক, তারা খুব ভালো করে অবজার্ভ করে, তারা দেখলো যে দিনের বেলা ওই হুজুরের কবর অনেকে জিয়ারত করতে আসে, রাতের বেলা সাধারণত কেউ আসে না। তো সুযোগ বুঝে এক রাতে দুজন বের হয়, কারণ ওই গ্রামে তারা গিয়েছিল কামলা সেজে, ঠিক যেমনটা অন্যান্য বারেও এই কাজটি করতো আর কি। তো তারা দুজন বের হয়েছে, ওই দিন ছিল পূর্ণিমার রাত। বের হওয়ার পর তারা দুজন যাচ্ছে, কিন্তু উনি মানে যার কাছ থেকে আমি ঘটনা সংগ্রহ করছি, উনি তার ওস্তাদকে বারবার বলছে, ওস্তাদ আমার মন কিছুতেই টানছে না, চলো আমরা ফিরে যাই। তখন ওই সময়ে তার ওই ওস্তাদ বলে যে আমার মনও তো টানছে না রে, কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে ওই কবরের কাছে যাওয়ার জন্য, মনে হচ্ছে কেউ আমাকে জোর করেই একরকম টেনে নিয়ে যাচ্ছে ওইদিকে, কিন্তু কেন যে এমনটা মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তারা সত্যি ওই কবরের কাছে পৌঁছায়। তারা তো হাতে কোনো আলো নিয়ে যেতে পারতো না, কারণ আলো নিয়ে গেলে দূর থেকে লোকজন তো বুঝে যেত যে হাতে আলো নিয়ে কেউ এগিয়ে আসছে, কারণ অনেক দূর থেকে কিন্তু আলোর উপস্থিতি টের পাই আমরা। যেমনটা অনেক দূরে যদি আলো জ্বলে আমরা বুঝতে পারি যে সেখানে আলো জ্বলছে। তো এই কারণে তারা কোনো আলো নিয়ে আসেনি, তারা ওই অন্ধকারে কাজ সমাধা করত। তো তারা ওই কবরের কাছে আসে। তখন আমাকে যিনি ঘটনা বলেছেন উনি বলছেন যে উনি ওনার ওস্তাদকে বলেন, ওস্তাদ আমি এই কাজ করব না, আপনি করেন। এখন তার ওস্তাদ বলে, ঠিক আছে তুই যদি না করিস তুই দূরে দাঁড়িয়ে থাক, চুপচাপ থাক, আমার ডিস্টার্ব করবি না। তো ওনাদের হাতে ছোট্ট একজন হাত কোদাল ছিল আর কি, মানে বড় কোদাল দিয়ে ওনারা কাজ করতেন না। বড় কোদাল তো যাতে যদি এত বড় কোদাল নিয়ে আসা যাওয়া করে তাহলে তো লোকজন সন্দেহ করবে রাতের বাজে আসা যাওয়া করে। এই জন্য হাত কোদাল, একটা ছোট কোদাল রাখতো, গামছার মধ্যে পেঁচিয়ে রাখতো যাতে করে লোকজন টের না পায়।
আর এমনিতে তাদের কাছে বড় কোদাল ছিল, যেহেতু কামলার কাজ করত, কিন্তু ছোট একটা হাত কোদালও থাকতো তাদের। তো সেটি নিয়ে কাজ শুরু করে। কিছুটা মাটি সরানোর পর হঠাৎ করে ওই ব্যক্তির ওই উস্তাদ বলে ওঠে, যিনি আর কি কবর খুঁড়ছিলেন, সে বলে, এই এদিকে দেখ দেখ, প্রায় 6 মাস নাকি হয়ে গেছে এই কবরের বয়স, কিন্তু মনে হচ্ছে তো এই আজকে বা গতকালকে কবর দেওয়া হয়েছে। কারণ হলো এর বাঁশগুলো তো এখনো কাঁচা, একদম কাঁচা। বাঁশের যেই কঞ্চি আছে সেটা যখন আমরা দা দিয়ে ছেটে ফেলি, সেই জায়গাটা যেমন সাদা বের হয়ে আসে, ঠিক মানে সবুজের মাঝখানে একটু সাদা সাদা, যেখানে বাঁশের গিরা থাকে আর কি, ওখানে সাদা পর্যন্ত রয়েছে। তেমন মনে হচ্ছে যে আজকে কবর দেওয়া হয়েছে এমনটা। তো বলে যে এইটা তো 6 মাস বলে মনে হয় না কবরের বয়স। তারপরেও বলছে যে যেহেতু আমরা আগে থেকেই শনাক্ত করেছি এটিই সেই কবর, দীর্ঘদিন থেকে থেকে এখানে, সুতরাং এটিই হবে, খুঁড়ে ফেলি। তখন আস্তে আস্তে কবরটা খুঁড়ে ফেলে। যখন কবরের বাঁশ সরানো হয়, বাঁশ সরানোর পরে ওই ব্যক্তি খুবই অবাক হয় এবং ভয়ও পায়। সে তখন তার সাথে থাকা তার শিষ্যকে ডাকে, এই এদিকেই দেখ, আমরা মনে হয় ভুল কবরের চলে আসছি, কারণ এই কবরের ভিতরে একটা লাশ না, 2টা লাশ, আর একদম সাদা ধবধবে কাফনের কাপড় পরানো, দুটোরই মনে হচ্ছে আজকেই দাফন করা হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো এই কবরটা বেশ কিছুদিন ধরে অবজার্ভ করছি, আমরা যে সপ্তাহখানেক ধরে অবজার্ভ করছি তাতেও তো এই ডেড বডি মানে পচে ফুলে ওঠার কথা, কিন্তু তেমনটা না, মনে হচ্ছে একদম স্বাভাবিক আজকেই কবর দেওয়া হয়েছে বা গতকালকে দেওয়া হয়েছে, এমনটা মনে হচ্ছে। তখন ওই ব্যক্তি বলেন, মানে আমাকে যিনি ঘটনা দিয়েছেন, উনি বলেন যে ওস্তাদ, এটা তো বুজুর্গ ব্যক্তির কবর, হতে পারে তার লাশ পচে নাই, অনেক সময় এরকম ঘটনা ঘটে, সুতরাং এটা হতে পারে, কিন্তু কেন জানি মনে হচ্ছে তুমি এই কাজটি করো না, তুমি চলে আসো, উঠে আসো, কবরের মধ্যে থেকে উঠে আসো, তুমি এই ডেড বডির গায়ে হাত দিও না। তখন ওই ব্যক্তি বলছেন যে ঠিক আছে যা, আমি আজকে থেকে তোকে কথা দিলাম যে এই কাজটি হবে আমার শেষ কাজ, এরপরে আমি আর কখনোই আমি এই কাজ করব না, ছেড়ে দিব, এই কাজটি করার পর আমি এই কাজ ছেড়ে দিব। তো এখন লাশ তো কবরের মধ্যে 2টা, এখন কোনটা ওই হুজুরের লাশ এটি দেখার জন্য একটা কাফনের মানে মানে ওই লাশের ডেড বডির মুখের উপর থেকে কাফনের কাপড় সরায়, চাঁদের আলোতে স্পষ্ট যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই যে লাশের মুখের উপর থেকে কাপড় সরিয়েছে সেটি আর কারো লাশ নয়, তার নিজেরই লাশ। এটি দেখে সে ভয়ানকভাবে এক মানে আতকে ওঠে। সে চিৎকার দেয়নি, কারণ চিৎকার দিয়ে আশেপাশের লোকজন তো বুঝে যাবে। সে আতকে ওঠে, সে সাথে সাথে তার সহযোগীকে ডাকে, দেখ আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? সে এসে ওখানে সহযোগী যিনি আমাকে গল্প বলেছেন, সে এসে দেখেও খুবই ভয় পায় যে এটা কিভাবে সম্ভব, ওস্তাদ তুমি তো জীবিত আছো, তোমার লাশ কিভাবে এখানে রাখা, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তখন তার এই ওস্তাদ সে বলে যে কবর খোঁড়ার সময় কতই না আমরা ভয় পেয়েছি এ যাবৎকাল পর্যন্ত, কত দেহ দানব জন্তু জানোয়ার আমাদের সামনে এসেছে, ভয় দেখানোর চেষ্টা করছে, ভয় পাইনি। নিশ্চয়ই এটিও এদেরই কারসাজি যে আমার মানে লাশ হয়ে শুয়ে আছে, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, সুতরাং যতই ভয় দেখানোর চেষ্টা করুক আমি আমার কাজ না করে এখান থেকে যাব না। এরপর সে চিন্তা করে যে তাহলে এটি যেহেতু আমার লাশ সে যে শুয়ে আছে, তাহলে পাশের যেই ডেড বডি রাখা এটা নিশ্চয়ই হুজুরের লাশ। সত্যি উনি কাফনের কাপড় সরান এবং দেখেন যে হুজুরের লাশ একদম অবিকৃত রয়েছে এবং তার চেহারা দিয়ে মনে হচ্ছে আলো বের হচ্ছে, মানে নূরের একটা আভা বের হচ্ছে, চাঁদের আলোতে স্পষ্ট তার চেহারা বোঝা যাচ্ছে দিনের আলোর মতো। এটা আল্লাহর একটা অশেষ রহমতি হবে। তো তখন সে চিন্তা করে যে এমনিতে তো 6 মাস 7 মাস হয়ে যাওয়ার পরে ডেড বডির মাথা এমনি পচে যেত, সহজে আলাদা করে নিয়ে আসা যেত, কিন্তু এই দেহটা তো অবিকৃত, এটাই এই প্রথম ঘটনা। তারা তো সাথে করে কোনো ধারালো জিনিস নিয়ে আসেনি, কিন্তু হাতে যে কোদাল ছিল, চিন্তা করছে কোদাল দিয়ে গলায় কোপ দিয়ে মাথা আলাদা করে সে মাথাটি নিয়ে আসবে। তো যখনই এই চিন্তা করেছে, এই চিন্তা করে কোদালটি আসলে ওই উপরে রেখে কবরের মধ্যে নেমেছিল আর কি, মাটি সরিয়ে উপরে রেখে দিয়েছিল। তখন সে ঘুরে ওই কোদালটি যখন এক হাত দিয়ে ধরেছে, হঠাৎ করে তার মনে হয়েছে তার বাম হাত কে একজন চেপে ধরেছে, খুব শক্ত করে মানে চেপে ধরেছে তার হাতটি। তখন সে চিন্তা করে কি ব্যাপার, হাত চেপে ধরলো কে? সে মানে সাইডে তাকিয়ে দেখে ওই যে হুজুর, সে চোখ খুলে আছে এবং খপ করে তার হাত চেপে ধরেছে এবং সে বলছে, কিরে বাবা, আমি না তোকে নিষেধ করেছিলাম
এই কাজটি না করতে তুই আবার এলি। এরপরে উনি প্রচণ্ড জোরে এক চিৎকার দেন। চিৎকার দেওয়ার পর উনি ওর ভিতরে সেন্সলেস হয়ে পড়ে যান। এখন চিৎকার দেওয়ার ফলে গ্রামের লোকজন জেগে যেতে পারে, চলে আসতে পারে, এই একটা ভয় ছিল তার মনের মধ্যে, বিশেষ করে তার সহযোগী। এখন সে চিন্তা করছে এখন যদি গ্রামের লোকজন চলে আসে তাহলে কি অবস্থা হবে। আর লোকজন তো দেখেছে যে আমার উস্তাদের সাথে আমাকে, লোকজন এসে যদি দেখে আমার উস্তাদের কবরের মধ্যে শুয়ে আছে, অজ্ঞান হয়ে আছে, তাহলে তো বিপদ। এখন উনি কি করেন, সেও কবরের মধ্যে নেমে সাহস করে নেমে তার ওস্তাদকে তুলে আনার চেষ্টা করেন। কিন্তু দেখেন যে ওই হুজুর তার ওস্তাদের হাত এত শক্ত করে ধরে রেখেছে যে কোনোভাবেই হাতটা ছোড়ানো যাচ্ছে না, এবং সে বুঝতে পারে যে তার ওস্তাদ আর পৃথিবীতে নেই, মারা গেছে। প্রচণ্ড ভয় পেয়েছে, যার ফলে সে মারা গেছে। এখন যেহেতু তিনি মারা গেছেন, এখন তাকে আর উঠিয়ে নিয়ে কি হবে। তো উনি চিন্তা করেন তাড়াতাড়ি এই কবরটি আবার আগের মতো স্বাভাবিক করে দিই। এখানে একটি বিষয় প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো, কারণ অনেক ক্ষেত্রেই বুজুর্গ ব্যক্তিদের কবরকে মাজার বানানো হয়। তো ওই বুজুর্গ ব্যক্তি মৃত্যুর আগে নাকি ওসিয়ত করে গিয়েছিলেন যে ওনার মৃত্যুর পর ওনার কবরটা হবে একদম মাটির কবর, আশেপাশে কোনো কিছু দিয়ে ঘিরে রাখাও যাবে না, যাতে এই কবরটা একসময় হারিয়ে যায় অন্যান্য কবরের সাথে, যাতে করে ওই কবরটাকে কেউ মাজার বানাতে না পারে। এটা তার ওসিয়ত ছিল, যার কারণে আশেপাশে আসলে ঘেরা ছিল না। এটা তার জন্য একটা বড় ফ্যাসিলিটিস ছিল, যে এই ফ্যাসিলিটি তারা নিয়েছে, বিশেষ করে উনি নিয়েছেন, যেহেতু আশেপাশে ঘেরা ছিল না, ওই ঘেরাটা তাকে আবার করতে হয়নি, সেটা আবার নতুন করে ঠিকঠাক করতে হয়নি, জাস্ট খালি ওই বাঁশগুলো স্বাভাবিক করে দিয়ে উপরে মাটি দিয়ে সুন্দর করে আবার সে চলে এসেছে। কিন্তু তার ওস্তাদের ওই চিৎকার অন্য মানুষের কানে যায়নি, বা গেলেও তারা কেউ হয়তো বা আসেনি। এই দিক থেকে তারা একটা অ্যাডভান্টেজ, উনি একটা অ্যাডভান্টেজ পেয়েছিল। এদিকে মানুষজন কিন্তু জানে না যে এই ঘটনা ঘটেছে বা ওই কবরে এই ঘটনা ঘটেছে, শুধু ইনিই জানতেন। উনি তো চুপচাপ বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর যেই বাড়িতে উনি কাজ করতেন সেই বাড়িতে চলে গেছে, কেউ কিচ্ছুটি জানে না। ওই বাড়ি আর 1-2 দিন থাকার পরে স্বাভাবিকভাবে কাজ শেষ করে সে চলে যায়। যদিও বা ওই বাড়ির লোক জিজ্ঞেস করে তোমার ওস্তাদ কই, তখন বলে যে ওস্তাদের খুব জরুরি একটা কাজ ছিল, ওই কাজের কারণে সে চলে গেছে। কি এমন কাজ পড়লো রাতের বেলা, কারণ তখন তার মোবাইল ফোন ছিল না বা টেলিফোন ছিল না তাকে খবর দেবে। তখন উনি বলেন রাতের বেলা সে তার বাচ্চা কাচ্চা নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে, তার মন খারাপ হয়ে গেছে, রাতের বেলায় চলে গেছে। তো পরিবারের লোকজনের কিছু বলে না, স্বাভাবিকভাবেই সে চলে যায়। এবং তার ওস্তাদ যে কয়দিন কাজ করেছিল তার পাওনাটা তো দেওয়া হয়নি, তা ওনার কাছে সেই পাওনাটাও দিয়ে দেয় বাড়ির লোকজন। যখন উনি চলে আসার পর তার ওই ওস্তাদ যে তার ওয়াইফ এসে তাকে জিজ্ঞেস করে এই তোমার ওস্তাদ কই, তখন বলে যে ওস্তাদ আছে, উনি আর এক গ্রামে গেছে কাজ করতে। বলে কখনো তো এরকম হয় না যে তোমাকে ছাড়া সে অন্য জায়গায় কাজে গিয়েছে, সত্যি করে বলো তোমার ওস্তাদ কই। তো প্রথমে ওনার ওয়াইফ মনে করছে হয়তোবা তার ওস্তাদ অন্য জায়গায়, তার হাজবেন্ড অন্য জায়গায় বিয়ে শাদী করে আবার চলে গেল কিনা। আগে তো এই ধরনের ঘটনা ঘটতো অনেক ক্ষেত্রেই। তো এখন তার মনে এই চিন্তাটা ছিল মূলত। সে চিন্তা করেনি তার হাজবেন্ড মারা গেছে বা তার হাজবেন্ডের ক্ষতি করেছে এই ব্যক্তি, এরকমটা মনে করেনি তিনি। আসলে একটা নেতিবাচক চিন্তা থেকে উনি বারবার তাহলে চার্জ করছিলেন তাকে। তো একটা পর্যায়ে উনি বলেন যে ঠিক করে বলো আমার স্বামী কোথায়, যদি না বলো আমি কিন্তু গ্রামে বিচার সালিশ বসাবো। তখন উনি পড়ে যান এক বিপাকে যে এখন কি করি। তখন বাধ্য হয়ে তার ওয়াইফকে বলেন, ওনার ওস্তাদের ওয়াইফকে বলেন যে কাউকে না বলার শর্তে যে কি ঘটেছিল, আসলে সত্যি ঘটনা বলেন। কিন্তু ওনার ওয়াইফ কিছুতেই বিশ্বাস করে না, বলে যে না তুমি আমার স্বামীকে মেরে ফেলেছ, এটা বিশ্বাসই করি না এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আজগুবি বানোয়াট একটা গল্প। তখন তার ওয়াইফ কি করে, সে ওই গ্রামের মেম্বারের কাছে যায়, মেম্বারের কাছে গিয়ে বলে যে এই ছেলে আমার স্বামীকে মেরে ফেলেছে, সে এই ধরনের একটা বানোয়াট গল্প আমাকে বোঝাচ্ছে। মেম্বার এই কথা শুনে তার মেজাজ হয় প্রচন্ড গরম, যে এই টাইপের একটা বানোয়াট গল্প বলে মানুষকে বোকা বানানোর একটা বা তার ওয়াইফকে বোকা বানানোর একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু উনি যেহেতু বুঝতে পারলেন যে লোকজন জেনেই গেছে, এখন তার গোপন করে লাভ নেই, নাহলে তো তার বিপদ হবে, থানা পুলিশ হবে, অনেক ঝামেলা হবে। তো সেও মেম্বারের কাছে এই কথাটাই বলে। এইভাবে 1 কান 2 কান হতে হইতে আশেপাশে চতুর্দিকে ছড়িয়ে যায় এই ঘটনা। তখন মেম্বার বলেন যে তাহলে প্রমাণ হোক যে আসলে এই ঘটনা সত্য কিনা। এখন তারা ওই গ্রামে যায়। এখন সমস্যা হলো ওনার মতো একজন বুজুর্গ ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন আর কি,
তো ওনার কবর খুঁড়ে তার ডেড বডি দেখা, এটা কিন্তু ওনার যারা ভক্তবৃন্দ ছিলেন ওনারা বিষয়টা মেনে নিতে পারছিলেন না। কিন্তু তারপরও যেহেতু পরিস্থিতি খুব বেগতিক ছিল, ওই ওই ওস্তাদের যিনি ওয়াইফ তিনি খুব কান্নাকাটি করছিলেন। অবস্থা বেগতিক দেখে এবং বিভিন্ন সমস্যা বা বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় চিন্তা করে কবর খোঁড়ার জন্য ওই হুজুরের পরিবার এবং আশেপাশের যারা তার ভক্তবৃন্দ ছিল তারা সম্মতি দেন। সত্যি কবর খোঁড়া হয় এবং সত্যি ওই মানে বাঁশগুলো, তারা ওই শিষ্যরাও বা আশেপাশের লোকজন মানে অবাক হয় যে হুজুরের লাশের মানে হুজুরের কবরের বাঁশ পর্যন্ত এখন অবিকৃত আছে 6-7 মাস হয়ে যাওয়ার পরেও। সত্যি মাটি সরানো হয়, সরানোর পরে সত্যিই দেখা যায় যে ওর মধ্যে দুটো লাশ। এক হচ্ছে হুজুরের ডেড বডি, যেটি একদম কাফনে মোড়ানো অবস্থায় একদম অবিকৃত অবস্থায় আছে, কিন্তু কাফনের ভেতর থেকে হাত বের হয়ে আছে। এই হাত দিয়ে ওই যে ওস্তাদ তার হাত চেপে ধরে আছে। এবং এই যে বেশ কিছুদিন হয়ে গেছে এর মধ্যে ওই তার এই ওস্তাদের ডেড বডিরও কোনো পরিবর্তন হয়নি। তো মানুষজন দেখলো যে হ্যাঁ তার কথা সত্য। তো যেহেতু ওই ব্যক্তি একজন প্রথমে কাফন চোর ছিল, পরে কঙ্কাল চোর, এরপরে ভয়ানকভাবে সে লাশের মুন্ডু চুরি করতো বা শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুরি করতো, এমন একজন ব্যক্তি এই ভালো একজন নেককার মানুষের কবরের মধ্যে আছে, এটা তারা অন্য মানুষরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তারা অনেক চেষ্টা করেন ওই হুজুরের হাত থেকে ওই ডেড বডিটা ছুটিয়ে আনার জন্য, কিন্তু তারা অনেক চেষ্টা করে সেটা সক্ষম হন না। বাধ্য হয়ে এখন কি করবে, এখন ওনার তো জানাজা হয়নি, কিছু হয়নি, তাকে তো গোসলও দেয়া যাচ্ছে না। তো এখন যতটুকু সম্ভব তারা ওই ডেড বডি যেটা আছে, কারণ একজন মুসলিম যিনি যতই খারাপ মানুষ হন, একজন মুসলিম হিসাবে, শুধু মুসলিম না যে কোনো ধরনের মানুষ, তিনি যত খারাপ কাজ করুক আর যত ভালো কাজই করুক, মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া পাওয়াটা এটা তার অধিকার, মানে সৎকার হওয়াটা এটা ওই মৃত ব্যক্তির অধিকার। সে যত খারাপ মানুষই হোক না কেন বা যে ধর্মের মানুষই হোক না কেন, এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না, বা কেউ চাইলেই এটাকে অ্যাভয়েড করে যাওয়ার কোনো সুযোগ নেই। তো স্বাভাবিকভাবে এখন কবরের মধ্যে তো গোসল দেওয়া সম্ভব না, জাস্ট খালি শরীরটাকে একটু মাসে করে মানে যতটুকু করা যায়, এবং ওই ডেড বডির সাথেই মানে কাফনের কাপড় মুড়িয়ে দেওয়া হয়, মুড়িয়ে ওইখানেই কবর দিয়ে দেওয়া হয়। এবং এই হেন ঘটনার কারণে সে যে এই ধরনের অ্যাক্টিভিটিস করতো, এলাকাবাসী ওই লোককে মানে যে সহযোগী যে তাকে তো বেধড়ক মার তো দেয়ই, তাকে পুলিশেও দেয়। বেশ কিছুদিন জেল খাটার পরে সে বের হয়ে আসে, এবং বের হয়ে আসার পর সে আর কখনোই এই কাজের সাথে লিপ্ত হয়নি। সে যখন জেলখানায় ছিল সে নাকি স্বপ্ন দেখেছিল, একটা স্বপ্নে দেখে তার যে এই যে ওস্তাদ যে মারা গেল কবরের মধ্যে, সে সুন্দর একটি বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, সাদা সফেদ ড্রেস পরা এবং তার চেহারা অনেক নুরানি সুন্দর দেখা যাচ্ছে। তখন সে তার ওই স্বপ্নের মধ্যে কিন্তু এটা সে তার ওস্তাদকে জিজ্ঞেস করছে, ওস্তাদ তুমি কেমন আছো? তখন তার ওস্তাদ বলছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বলে, তুমি তো এরকম একটা অপকর্ম করতে গিয়ে মারা গিয়েছিলে, তাহলে তুমি ভালো আছো কিভাবে? তখন তার ওস্তাদ বলছে, হ্যাঁ আমি অপকর্ম করতে গিয়ে মারা গেছি, এটা সত্য, আমি একটা খারাপ মানুষ ছিলাম, এটাও সত্য, কিন্তু আমি যার সাথে শায়িত আছি উনি অনেক ভালো মানুষ। তা আল্লাহ এই ব্যক্তির ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, যার কারণে আমি ভালো আছি। তখন স্বপ্নের মধ্যেই তার ওস্তাদ তাকে বলে যে তুই আর কখনোই এই কাজের সাথে যাবি না, আর তুই জীবনের যতদিন জীবিত থাকবি, শরীরের শক্তি থাকবে, কিছু সময় হলেও তুই রিক্সা চালাবি, এবং রিক্সা চালানো থেকে উপার্জিত অর্থ নিজে যদি খুব জরুরি না হয় খরচ করবি না, এবং এই উপার্জিত অর্থ মানুষের মধ্যে দান করে দেওয়ার চেষ্টা করবি, আর পাশাপাশি অন্য কাজ করবি। এটা স্বপ্নের মধ্যে তিনি বলেন। এরপরে উনি আর কখনোই এই কাজ তো করেনি, একদম স্বাভাবিক জীবনে উনি চলে গিয়েছিলেন, স্বাভাবিকভাবেই উনি ঘর সংসার করেছেন। আর এই কারণেই উনি মূলত দিনের কিছুটা সময় উনি রিক্সা চালান। এই ঘটনা আমি সংগ্রহ করেছিলাম 2016 সালের দিকে। আমি জানি না উনি এখনো জীবিত আছেন কিনা, কারণ ওনার কোনো ফোন নাম্বার ছিল না, যার কারণে তার সাথে ফোনে আমি পরবর্তীতে যোগাযোগ করব বা এখনো যোগাযোগ করব সেই সুযোগটা আসলে নেই। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলাই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহাট থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব
যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, সঙ্গত কারণে তিনি তার নাম ঠিকানা সবকিছু বলতে নিষেধ করেছেন। তো ঘটনাটা ছিল হচ্ছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার একটি গ্রামের ঘটনা। আশা করি রাসেল ভাই ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে। এই ঘটনাটা আফনান ভাইয়ের বলা ঘটনার মতোই কবরের কাফন চুরির কেন্দ্রিক একটি ঘটনা। তো ঘটনাটার সময়কাল ছিল 1998 সালে। তো ঘটনার সুবিধার্থে আমি দুজন চরিত্রের নাম ছদ্মনাম হিসেবে ব্যবহার করব। তো তাদের নাম হচ্ছে, তারা হচ্ছেন, একজন হচ্ছেন জসিম আর একজন হচ্ছে কাদের। তারা বেশ ভালো বন্ধু। তারা দুজনেই চলাফেরা, ঘোরাঘুরি, সব জায়গায় তারা সবকিছুতেই দুজন মানে সব জায়গাতে চলাফেরা করে বা অনেক ক্লোজ ফ্রেন্ড। তো এখানে জসিম হলো প্রথম দিকে একটা মানুষ, বলতে একজন অপরিচিত একটা মানুষ। ওই লোকটা হলো দেখা যায় তান্ত্রিক টাইপের, তাকে দেখেই বোঝা যায়। যেহেতু তার লম্বা লম্বা চুল, আধা পাকা চুল ছিল, এবং কপালে ওই হিন্দুরা যেভাবে তিলক ব্যবহার করে এরকম তিলক ছিল, গলায় অনেকগুলো পুঁথির মালা ছিল, কিন্তু পাঞ্জাবি পরে না। সে আসলে ওই এক ধরনের বিশেষ গেরুয়া টাইপের জামা পরে। তো এই ধরনের একজন ব্যক্তি জসিমের কাছে আসে এবং জসিমকে একটা অফার করে। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, জসিম এবং কাদের এলাকার ছিল সব থেকে সাহসী ছেলে। সে সময় যারা ছিল সেই সময় যুবকদের মধ্যে এরা দুজন খুবই সাহসী, এবং এরা যে অনেক সাহসী এই বিষয়ে গ্রামের অনেকেই জানতো, কারণ তারা অনেক দুঃসাহসিক কাজ করত। যেমন গভীর রাতে মাছ ধরতে যাওয়া, তারপরে অনেক রাতে দেখা যায় যে তারা অনেক এমন কিছু কাজ করেছিল। সে সময় আসলে সবাই জানতো যে এরা আসলে কোনো কুসংস্কার বা কোনো কিছুই তারা আসলে মানে না, ভূত প্রেত এটা আসলে তারা বিশ্বাস করে না, এবং তারা আসলে রাত বিরাতে ঘুরে বেড়ায় তারা দুজন। এই যে কারণে মানুষ আসলে এলাকার মানুষ জানতো যে তারা দুজনেই অনেক সাহসী। তো ঠিক একইভাবে যে তান্ত্রিকটা তাদের সাথে যোগাযোগ করেছিল সেও জানতো যে এরা অনেক সাহসী। তো এই কারণে প্রথমে সেই তান্ত্রিকটা জসিমের সাথে দেখা করে এবং জসিমকে অফার করে যে তোমাকে একটা অফার করতেছি, যদি তোমরা নতুন কোনো কবর থেকে, পুরোনো কবর হলে হবে না, কোনো নতুন কবর থেকে তোমরা যদি তোমাদের দুজনের একজন যদি সেই লাশের কাফন চুরি করে আনতে পারো, বা তোমরা দুজনে একসাথেই যেতে পারো, যে যদি তোমরা কবরের হলো কাপড়ের যে কাফনের কাপড়টা যদি চুরি করতে পারো, তাহলে তোমাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দেবো। তো সেই সময় প্রথমে জসিম কোনোভাবেই রাজি ছিল না, যে এটা কি বলে, আর কবর থেকে মানুষ কখনো কাপড় চুরি করে, এটা কি ধরনের কথা, আর এই কাপড় দিয়ে বা কি হবে। যখন এটা জিজ্ঞেস করা হয় সেই তান্ত্রিককে যে আপনি এত কাপড় থাকতে আপনি কাপড় চাচ্ছেন কেন, তো তখন সেই তান্ত্রিক বলে যে এটা আমার তান্ত্রিক কাজে, কবিরাজি কাজে লাগে, এটা আমার অনেক দরকার। তো তোমরা যদি এটা এনে দিতে পারো তোমাদেরকে একটা মোটা অঙ্কের আমি টাকা দেবো। সেই টাকার অঙ্কের কথা বলে দেয়। তো এটা আসলে সেই সময় 1998 সালের দিকে যখন বলেছিল, সে সময় নাকি বলেছিল যে 5,000 টাকা দেবে একটা কাপড় এনে দিতে পারলে। রাসেল ভাই বলে রাখা ভালো, সেই সময় কিন্তু 5,000 টাকার মূল্য কিন্তু অনেক ছিল। আর সেই সময় এমন হতো যে 300-400 টাকা হলে দেখা যায় যে বাজার ব্যাগ ভর্তি করে নিয়ে আসা যেত, এতটা টাকার মূল্যমান ছিল। আর 5,000 টাকা তো অনেক অনেক অনেক। তো তারা দুজন আসলে যেহেতু কোনো কাজ টাজ করে না, দেখা যায় যে এলাকায় ঘুরে বেড়ায়, দেখা যায় বাপের হোটেলে খেলে যা হয় আর কি, তো তখনও তারা আসলে কোনো কাজ করে না। তো এটা প্রথমে জসিম কোনোভাবে রাজি হয় না, এবং সে হলো ডিরেক্ট মানা করে দেয় তান্ত্রিককে যে না, এটা আমি এটা করতে পারবো না, মানে এটা বলে দেয় আর কি। তো পরবর্তীতে যখন হলো ওই জসিম তার বন্ধুকে শেয়ার করে, কাদের নামে যে বন্ধু আছে ওনাকে যখন ওকে শেয়ার করার পর সে কাদেরও বলে যে যেটা করেছিস ভালো করেছিস, সেটা আসলে টাকার লোভ করা ঠিক না। কিন্তু রাসেল ভাই, জসিম তারপরে সেদিন রাতে যখন বাসায় যায়, সে সারা রাত চিন্তা করতে থাকে যে কাপড় আনলে আর কি হবে, মানুষ তো জানবেও না, সে তো চুরি করে নিয়ে আসবে, আর একবার যদি কাপড়টা নিয়ে আসতে পারে সে তো অনেক টাকা পাবে, আর এতগুলো টাকা দিয়ে সে অনেক সিনেমা দেখতে পাবে, অনেক ঘুরতে পারবে। এই ধরনের চিন্তা ভাবনা সারা রাত সে করতে থাকে, এবং করতে করতে সে ঘুমিয়ে পড়ে। এবং পরের দিন সে কাদেরকে এসে কনভিন্স করতে থাকে যে বন্ধু চল একটা কাজ করেই ফেলি, আমরা শুধু একটাই কাপড় এনে দেবো, আর কোনোদিন করবো না। তো এইভাবে আসলে তার বন্ধুকে কনভিন্স করা শুরু করে। এক পর্যায়ে দেখা যায় যে সেই কাদের নামে
ওই ওনার বন্ধু উনিও রাজি হয়ে যায় এবং তারা আসলে টাকা লোভে এক কথা রাজি হয়ে যায়। তো একদিন রাতে তারা একটা ওই তাদের এলাকার পাশের গ্রামে একটা হলো কবরস্থান আছে এবং সেখানে এক ব্যক্তি মারা গিয়েছিল। তারা সেই খবর পায় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা আজকে রাতেই সেই কবরস্থানে যাবে এবং সেই নব্য কবরস্থান থেকে ওই কাপড়ের কাপড়টা চুরি করবে। তো তারা হলো যাওয়ার সময় কোদাল এবং এক কথা কবর খোঁড়ার জন্য যেগুলো নেওয়া দরকার, কোদাল ম্যাক্সিমাম তারা কোদালে নিয়ে গিয়েছিল। তো কোদাল নিয়ে যাওয়ার পর তারা হলো প্রায় তখন রাত বাজে 2টা। তো তারা সেই রাত 2টার সময় সেই কবরস্থানে যায় এবং তারা দেখে যে কবরস্থানটা বেশ অন্ধকার একটা জায়গায়, আশেপাশে বাড়িঘর ওইভাবে নেই, একদম অন্ধকার একটা জায়গায়। তো তারা যাওয়ার সময় কিন্তু একটা হারিকেন নিয়ে গিয়েছিল। অন্ধকারে আসলে ওভাবে যেহেতু দেখা সম্ভব না, তো তারা প্রথমে অন্ধকারেই গিয়েছিল এবং পরে যখন তারা কবরের ভিতরে ঢোকে, বিশেষ করে কবরস্থানের ফটক পেরিয়ে যখন তারা ভিতরে ঢোকে, তো তারা দেখতে পায় যে নতুন কবরটা একদম শেষ সারিতে, কবরস্থানের ভিতরে একদম শেষ সারিতে আর কি কবরটা দেওয়া হয়েছে এবং কবরের মাটি তখনও ভেজা ছিল। বলে রাখা ভালো যে সে সময় বর্ষাকাল ছিল, এই কারণে দেখা যায় যে হালকা হালকা দিনের বেলা বৃষ্টি হয়েছিল এবং এই কারণে আসলে ওই কবরটার উপরের ভাগ অংশটা ভিজে গিয়েছে। তো জসিম চারিদিকে তাকিয়ে দেখলো যে কেউ নেই। তো সে কোদাল দিয়ে মাটি সরাতে শুরু করলো। তো প্রথম কয়েক কোদাল চালানোর পর তারা ফিসফিস করে কিছু একটা শুনতে পেল। তো প্রথমে তারা ভেবেছিল যে হয়তোবা এটা আসলে আশেপাশে কোনো কুকুর বা বিড়াল এই ধরনের হয়তোবা কিছু শব্দ করতেছে। তো তাদের আসলে উদ্দেশ্য ছিল সে কাপড়ের কাফনটাই নেয়া। তো তারা হলো একটু তাড়াহুড়া করতেছিল, দুজনেই হলো কোদাল নিয়ে, একবার জসিম একবার কাদের, দুজনেই আর কি পালাক্রমে ঘুরতেছিল এবং ঘুরতে ঘুরতে তারা অল্প সময়ের মধ্যে বেশ 5-10 মিনিটের মধ্যে তারা সেই কবরটা খুঁড়ে ফেলে এবং তারা দুজনের একজন আসলে ওই কবরের প্রথমে নামতে সাহস পাচ্ছিল না। জসিম বলে যে তুই কাদের, তুই নাম, আবার কাদের বলে যে জসিম তুই নাম। তো তারা দুজনে আসলে এভাবে একজনে আরেকজনকে বলতেছে, তো কেউ আসলে নামার সাহস পাচ্ছে না। তো যখনই এরকম তারা কথোপকথন মানে একজন আরেকজনকে বলতেছে যে নাম তুই নাম এইভাবে, সেই সময় তারা হঠাৎ করে শুনতে পায় যে একটা বাচ্চার কান্নার আওয়াজ। তারা কবরের পাশে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। বাচ্চারা যেভাবে কান্না করে, ছোট বাচ্চারা যেভাবে কান্না করে সেইভাবে। তো এই বাচ্চা কান্না শোনার পর তারা তো বেশ ভেবাচাকা খেয়ে যায় যে কিভাবে এই কবরস্থানে বাচ্চা কোথেকে এলো, বাচ্চা কোথা থেকে এলো। তো এইদিকে ওই একজনের হলো জসিমের কাছে কিন্তু হারিকেন ছিল, সে হারিকেনটা জ্বালায়, যেহেতু বেশ অন্ধকার ছিল, দেখা যাচ্ছিল না কোনো কিছু। তো সে হারিকেনটা জ্বালার পর তো সেই কান্নার শব্দটা খুঁজতে লাগে যে বাচ্চাটা কোথায় কান্না করতেছে। একসময় তার কাছে মনে হলো যে তার ঠিক পিছনে যেন পিছন থেকে কান্নার শব্দটা আসতেছে। কিন্তু যখন সে পিছনে তাকায় সে তো দেখে যে এটা তো হলো ওই কবরস্থানের বাউন্ডারি, তাহলে বাউন্ডারির পিছনে বাচ্চার কান্না করতে আসবে, ওইদিকে তো ধানি ক্ষেত, আর এখানে তো বাচ্চা কোথা থেকে আসার একদম সম্ভাবনা নেই। কিন্তু পরক্ষণে তার কাছে মনে হচ্ছে যে তার ঠিক একটু সামনে থেকে কান্নার আওয়াজটা আসতেছে। তো তারা দুজনেই বেশ ভয় পায় এবং সেই কান্নার আওয়াজটার দিকে যায় এবং দেখে যে একটা কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো এটা দেখে তাই বেশ ভয় পায় এবং সেই কবরের কাছে যখন তারা যায় দেখে যে এটা অনেক পুরনো একটা কবরস্থান, ভাঙাচোরা একটা কবরস্থানের কবরের ভিতরে কিছুই নেই, একদম ভেঙে পড়ে আছে, আর সেখানে আসলে কোনো ধরনের শিশু নেই। তো ওরা ওখানে যাওয়ার পর সেই শিশুর কান্নার আওয়াজটা একদম থেমে যায় এবং থেমে যাওয়ার পর তারা দুজনে যখন ওই সদ্য যে খবরটা খুঁড়তেছিল তারা সেই কবরের দিকে যখন চলে আসে ওই কাফনটা নিতে, তো আসার পর ওই একইভাবে জসিম বলতেছে তুই নাম, আর কাদেরও বলতেছে তুই নাম। তো তারা এটা আর কি কথা বলতে বলতে তারা অনুভব করে যে ওই কবরস্থানের যে গেটটা আছে, গেটটা দিয়ে প্রায় 12টা থেকে 13টা এতগুলো কালো অবয়বের মতো তাদের দিকে এগিয়ে আসতেছে। তো তাদের কাছে যেহেতু হারিকেন জ্বালানো ছিল, তো তারা দেখতে পায় যে কালো অবয়বের মতো, মানে কালো হলো হুডি পরা বা কালো হচ্ছে বোরকা পরা, এই ধরনের 12 থেকে 13টা
দূর মানে অবয়বের মতো দেখা যাচ্ছে আসতেছে, যেহেতু তারা আসলে দূর থেকে দেখতেছে এবং তারা নিঃশব্দে আসতেছে না, তারা শব্দ করেই আসতেছে। তো এটা দেখে তারা প্রথমে প্রচুর ভয় পায় এবং তারা ভাবে যে হয়তো তারা ধরা খেয়েছে বা আসলে এই কবরস্থানের পাহারাদার বা আশেপাশের লোকজন হতে পারে। তো এটা দেখে তারা যখন আসলে ওই তারা দুজনেই একটা ভাঙা কবরে যে হলো দুজনে লুকিয়ে পড়ে এবং সে সাথে সাথে তারা হারিকেনটা নিভিয়ে ফেলে তারা একটা কবরের মধ্যে দুজন জড়সড় হয়ে দেখতে থাকে যে কি মানে কাহিনী দেখি। তো তারা দুজন যেটা দেখে, রাসেল ভাই এখানে বলে রাখা ভালো যে সেই সময় আসলে যদিও বর্ষাকাল ছিল এবং সেই সাথে হালকা চাঁদনি রাত, দেখা যায় যে আমরা যখন অন্ধকারের মধ্যে বেশিক্ষণ থাকি, দেখা যায় অন্ধকারের মধ্যেও কিন্তু দেখা যায়, যখন আমরা অন্ধকারে থেকে অভ্যাস হব দেখা যাবে যে আমাদের হালকা আলোতে কিন্তু দেখা যায় যে পরিবেশটা কিন্তু কে কি করতেছে না করতেছে এগুলো একটু হালকা দেখা যায়। তো তারা দেখতেছে যে যদিও ওইভাবে চাঁদনির আলো ছিল না, তো তারা ওই হালকা আলো দেখতেছে সেই অবয়বগুলো, তাদের যে খোঁড়ার কবরটা আছে তারা সেখানে আসলো এবং তারা সেই কবরটাকে আগের মতো করে মেরামত করতেছে। মেরামত করার পর সেই অবয়বগুলো দাঁড়িয়ে থেকে ধোয়া করতেছে। এটা দেখে তারা দুজন রাসেল ভাই এত পরিমাণ ভয় পেল এবং সেই অবয়বগুলো দোয়া করা শেষে সেই গেট দিয়ে যেভাবে এসেছিল সেই একইভাবে চলে গেল। কোনো ধরনের তারা সেই অবয়বগুলো কোনো ধরনের কোনো কথা নেই, বার্তা নেই, তারা নিঃশব্দে আসলো, তারা সেই কবরটাকে ঠিক করলো, আবার একইভাবে চলে গেল। তো এটা দেখে তারা প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং তারা বুঝতে পারে তারা তারা যাদেরকে দেখতে পাচ্ছে তারা কোনো মানুষ নয়, এগুলো অবশ্যই অন্য কিছু। তো রাসেল ভাই ওই অবয়বগুলো যাওয়ার পর তারা রাসেল ভাই এক মুহূর্তের মধ্যে তারা সেই কবরস্থানে আর লেট করে নাই, তারা সেখান থেকে তারা বাড়ির দিকে দৌড়াতে থাকে এবং তারা বাড়িতে পৌঁছে যায় এবং পৌঁছে যাওয়ার পর তারা সেদিনের মতো কাউকে কোনো কিছু না বলে ঘুমিয়ে পড়ে। কিন্তু সমস্যা দেখায় রাসেল ভাই তার পরের দিন থেকে তারা দুজনেই অনেক অসুস্থ হয়ে পড়ে, তাদের শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসে এবং পরবর্তীতে যখন তাদেরকে কবিরাজ দেখানো হয় তখন হলো সেই কবিরাজ বলে যে আসলে এটা আসলে সেই কবিরাজটা না, এটা হলো যারা ওই রুকাইয়ার কাজ করেন, বিশেষ করে যারা জিন ঘটিত সমস্যা পড়েন এবং এলাকায় যে হুজুর টাইপের যারা আসলে কবিরাজি করেন, তো তাই সেই রকম একটা ভালো হুজুর আর কি তাদেরকে রুকাইয়া করেন এবং তারা বলেন যে আসলে ওরা যখন ওই কাপড় চুরি করতে গিয়েছিল তো ওখানকার ওই কবরস্থানের পাহারাদার কিছু জিন আছে, সেই জিনগুলো প্রথমে আসলে যেহেতু এদের ক্ষতি করে নাই কারণ তারা তো নতুন, প্রথমে তারা আসলে ভয় দেখানোর চেষ্টা করেছে, বিভিন্ন শব্দ, তারপরে বাচ্চার কান্নার আওয়াজ, কিন্তু তারপরে যখন তারা সব মানে ভয়ে পাচ্ছিল না তো তখন সেই জিনগুলো নাকি একদম সশরীরে তারা হলো কালো আবরণ ধারণ করে সেই কবরের কাছে চলে আসে এবং কবরটা ঠিক করে। তো পরবর্তীতে তারা চলে যায়, যেহেতু আসলে তারা এরা দুজন আসলে ওইভাবে কোনো ক্ষতি করে নেই, তো সতর্কমূলক আসলে তারা কোনো ধরনের এদেরকে শাস্তি দেয়নি, শুধুমাত্র তাদেরকে সতর্ক করার জন্যই দুজনকে দুইটা জিন নাকি এইরকম অসুস্থ করেছে জ্বরের মাধ্যমে এবং তাদের শরীরে জ্বর আসার মাধ্যমেই হচ্ছে তারা ওই কবরস্থানে গিয়েছিল, এই কারণে মানে কাপড় চুরি করতে গিয়েছিল দেখেই তাদের শরীরে এরকম জ্বর এসেছে। তো বলে রাখা ভালো রাসেল ভাই ওই জ্বর নাকি প্রায় 7 দিন ছিল, ওই যিনি হলো রুকাইয়া করেছেন উনি বলেছেন যে এই জ্বর এখন থামবে না, এই জ্বর কমপক্ষে 7 দিন থাকবে, এরপর আপনি এই জ্বর চলে যাবে, কোনো কিছু ওষুধ খেতেও হবে না। তো ওই হুজুর যেটা বলেছিলেন বা ওই তান্ত্রিক যেটা বলেছিলেন, হুজুর তান্ত্রিক যেটা বলেছিলেন, সত্যি 7 দিন পর ওনারা দুজনে একদম সুস্থ হয়ে যান এবং ওনাদের বাবা মা বিষয়টা জানতে পারেন যে তারা এই খারাপ কাজটা করতে গিয়েছিল। তো পরবর্তীতে তাদের পরিবার থেকে প্রচণ্ড পরিমাণ তাদেরকে শাসানো হয় এবং সতর্ক করে দেওয়া হয় যে এই ধরনের কাজ যেন তারা দুঃসাহস না দেখায়। তো এবং রাসেল ভাই ওই কাদের এবং জসিম তারাও এত পরিমাণ ভয় পেয়েছিল যে তারাও আর পরবর্তীতে এই কাপড় তো চুরির করা দূরে থাক, তারা আর কখনোই নাকি কবরস্থানের কাছে যেতে সাহস পায়নি। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনাটা তিনি আমাকে শেয়ার করেছেন, সঙ্গত কারণে তিনি তার নাম ঠিকানা বলতে নিষেধ করেছেন, যদিও আমি তার ঠিকানা বলে দিয়েছি। এটা হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার একটি ঘটনা, গ্রামের একটি ঘটনা, আর যিনি শেয়ার করেছেন তার নাম আমি বলতেছি না।
তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আমি চেষ্টা করেছি যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন তার মতো করে গুছিয়ে বলার, যদিও তার মতো করে আমি হয়তো বলতে পারি নাই। তো ঘটনার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।